আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক। আলহামদুলিল্লাহ আবারও ফিরে আসলাম আজকের এই আয়োজনে। সরি, একটু সময় আজকে নিয়েছি তোমাদের টেকনিক্যাল ইস্যুর কারণে আমি যথাসময়ে ক্লাসটি শুরু করতে পারিনি। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, আমাকে ক্ষমা করবে তোমরা। আলহামদুলিল্লাহ আমরা আজকে হাজির হয়েছি কত নম্বর দিনে বলো তো? হ্যাঁ, ডে হচ্ছে চমৎকার একটা বিষয়। আজকের ডে হলো 12। সো 12 মানে হলো আমরা লেকচার করব আজকে 23 এবং 24। মনে রেখো 25তম দিন অনুষ্ঠিত হবে আগামী দিন। আজ আমাদের প্রথম লেকচার হচ্ছে 23 এবং পরের লেকচারটা হচ্ছে 24। এত মনোযোগ দিতে হবে, 100% মনোযোগ যদি দাও, বিশ্বাস করো ইংরেজির একটা কোর একেবারে মূল জিনিস তুমি জানতে পারবে এবং আশা করি মনোযোগ থাকলে খুব দারুণভাবে এনজয় করবে ইনশাআল্লাহ। ক্লাসটি খুব বেশি সময় হবে না। প্রথম ক্লাসটা আমরা হয়তোবা 43-44 মিনিটের মতো নেব, পরের ক্লাসটা হয়তোবা 45-46 মিনিটের মতো নেব। দ্যাট মিনস দুটো ক্লাস মিলে প্রায় হয়তোবা দেখা যাচ্ছে যে 75 মিনিটের মতো হতে পারে বা এর কাছাকাছি। সো এই সময়টার ভেতরে ক্লাস বুঝছি না, অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই অজুহাত যারা দেবে তাদেরকে কিন্তু আমরা শক্ত হাতে দমন করব, কেমন? ওকে, তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আশা করি ভালো আছো তোমরা। এখন আর কোনো কমেন্ট করা যাবে না, দয়া করে ফুল কনসেন্ট্রেশন দাও ক্লাসে। তো চলো আমরা ক্লাসে প্রবেশ করি। সো বেসিক ক্লাস 23তে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো অ্যাডজেক্টিভ। নিশ্চয় মনে আছে গত দিনে আমি এটি অ্যানাউন্স করেছিলাম যে আমি অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলবো। তো নাউন শেষ হয়েছে, এরপর প্রোনাউন শেষ হয়েছে। আজকে পার্টস অফ স্পিচের তৃতীয় প্রকার হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ আলোচনা করব এবং এর সঙ্গে এটিও তোমাদেরকে দেখাবো যে অ্যাডজেক্টিভের সঙ্গে গ্রামারের অন্যান্য কোন টপিকগুলো সম্পৃক্ততা। যেহেতু একদিনে অ্যাডজেক্টিভ ক্লাস শেষ হবে না, হয়তোবা 3 দিন লেগে যেতে পারে। দ্যাট মিনস এই অ্যাডজেক্টিভের সাথে আরও যে বিষয়গুলো আছে আমি সবগুলোকে একসাথে টেনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আজকে বেসিক কিছু কনসেপ্ট আমরা ক্লিয়ার করব। একেবারে ফান্ডামেন্টাল কিছু নোশন, বেসিক কিছু ভিত্তি রয়েছে, সেগুলো আমি তোমাদের দেখাবো। এরপরে মৌলিক যে বেসিক যে প্রকার আছে সেটি আমি তুলে ধরব। এরপরে আমি তোমাদের সঙ্গে আরেকটি মজার জিনিস শেয়ার করার চেষ্টা করব, সেটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। তো এখানে একটা মজার কথা হলো যে ড্যাংলিং মডিফায়ার গ্রামারে কিন্তু একেবারে স্বতন্ত্র একটা লেসন বা ইউনিট। সেই লেসনটা কিন্তু আজকের এই টপিকের ভেতরে আলোচনা হবে। ক্যান ইউ ইমাজিন যে কিভাবে আমরা একটা টপিককে আরেকটার সঙ্গে কানেক্ট করছি। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক, এর সঙ্গে কিছু প্রকার সংক্রান্ত ব্যাপার এবং এর সঙ্গে থাকবে ড্যাংলিং মডিফায়ার। ওকে, সো আজকের আয়োজনটি শুরু করছি। খুব মনোযোগের সাথে ক্লাসটি করতে হবে। অ্যাডজেক্টিভের শুরুতেই একটি কথা না বললেই নয়। অ্যাডজেক্টিভ ইজ ইউজড ফর, কার জন্য বলো তো? আমি যদি একটা অপশান করে দিই যে অ্যাডজেক্টিভ ইজ ইউজড ফর এনিবডি, অপশান এ বললাম যে নাউনের জন্য, অপশান বিতে বললাম প্রোনাউনের জন্য, অপশান সিতে বললাম লাইক অ্যাডজেক্টিভের জন্য, অ্যান্ড অপশান ডিতে বললাম যে এ প্লাস বি। জাস্ট একটু ফিল করো যে কোশ্চেনটা বলতে আমি কি বুঝিয়েছি। অ্যাডজেক্টিভ ইজ ইউজড ফর, অ্যাডজেক্টিভ কার জন্য বসে? ইয়েস, অনেকে ধরে ফেলেছ অ্যাডজেক্টিভ ইজ ইউজড ফর নাউন। আসলে নাউনের জন্য অ্যাডজেক্টিভ বসে, তাই না? আমরা জানি যে নাউনের দোষ, গুণ, পরিমাপ, এবং একই সাথে অ্যাডজেক্টিভ ইজ ইউজড ফর প্রোনাউন, এবং একই সাথে প্রোনাউনের জন্য হি, শি। অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ, এই বিষয়টাই মূলত অ্যাডজেক্টিভ প্রকাশ করে থাকে। দ্যাট মিনস রাইট উত্তর হলো ডি নাম্বারটা। থ্যাংক ইউ সো মাচ যারা বুঝে শুনে প্রথম কোয়েশ্চেনের আনসারটা রাইট দিয়েছ। এবার আরেকটু সামনে এগোই। অ্যাডজেক্টিভকে আমরা একটু অ্যাডভান্স ওয়েতে বেশ কয়েকটা নামে জানবো। যেমন অ্যাডজেক্টিভ ইজ ইকুয়াল টু মডিফায়ার। মডিফায়ার মানে মডিফাই করে, কোনো কিছুকে একটু বিশেষায়িত করে। মানে ছেলেটি ভালো, মানে ছেলেটি ভালো কথাটা ছেলেটির সঙ্গে আমরা যুক্ত করছি। সো অ্যাডজেক্টিভ ইজ ইকুয়াল টু হচ্ছে মডিফায়ার। এবং এগুলোকে ভাঙলে, এই মডিফায়ারকে ভাঙলে আমরা আরও পেতে পারি, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ ইজ কল্ড মডিফাইং ওয়ার্ড। ওই একই কথা, মডিফায়ার বা মডিফাইং ওয়ার্ড। এটাকে আমরা আরেকভাবে বলতে পারি কোয়ালিফাই করা। দ্যাট মিনস কোয়ালিফাইং ওয়ার্ড।
কোয়ালিফাইং ওয়ার্ড। অ্যাজেক্টিভকে আমরা আরেকটি মানে কি বলবো আরেকটু অ্যাডভান্স লেভেলে আমরা শেখার চেষ্টা করলাম যে অ্যাজেক্টিভের আসলে বেশ কয়েকটা নাম রয়েছে, এবং এটা যদি তুমি না জানো তাহলেই কিন্তু আসন্ন যে কোনো একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় তুমি ধরা খেয়ে যেতে পারো, অথবা হতে পারে মনের মতো কোনো একটা বই কিনেছো, তুমি আলোচনাটা বুঝতে নাও পারতে পারো। লেটস সি, চলো দেখা যাক ঠিক এই আলোচনা থেকে কি ধরনের প্রশ্ন ইন ফিউচারে তুমি ফেস করতে পারো। ধরো বলা হলো অ্যান adjective is ... a/n। হ্যাঁ, তো একটা অ্যাডজেক্টিভকে আমরা কি বলতে পারি? শুধু শুধু কমেন্ট করা যাবে না, ক্লাসে মনোযোগী হও। বলা হচ্ছে যে নেমিং ওয়ার্ড, ইটস আ নেমিং ওয়ার্ড। অপশন বি, এটা হলো সাবস্টিটিউটিং ওয়ার্ড। অপশন সিতে বলা হচ্ছে যে মডিফাইং ওয়ার্ড, মডিফাইং ওয়ার্ড এটসেট্রা, ইত্যাদি ইত্যাদি। বেশি আর সময় নেব না। অ্যান অ্যাডজেক্টিভ ইজ আ বা অ্যান, সবগুলোর শুরুতে যেহেতু কনসোনেন্ট রয়েছে, দ্যাট মিনস এখানে আর অ্যান থাকবে না, এখানে এ থাকবে। তো বলো দেখি একটা অ্যাডজেক্টিভ আসলে কি ধরনের শব্দ? ইয়েস, তোমরা দেখেছো যে যেটা অ্যাডজেক্টিভ সেটাই মূলত মডিফাইং ওয়ার্ড। সো মডিফাইং ওয়ার্ড এই শিরোনামটি আমাদের রয়েছে। সো রাইট উত্তর হচ্ছে অ্যাডজেক্টিভটা মূলত মডিফাইং ওয়ার্ড, কোনো কিছুকে মডিফাই করে বিশেষায়িত করে। নেমিং ওয়ার্ডের যে বিষয়টা এবং সাবস্টিটিউটিং ওয়ার্ডের বিষয়, আমি পুরনো পড়াগুলোকে একটু আমি রিভিউ করব। ঝটপট করে একটু বলো তো, নেমিং ওয়ার্ড বলতে কোনটাকে বুঝিয়েছিলাম? চলো একটু আমরা ফ্ল্যাশ ব্যাকে যাই, অর্থাৎ পেছনে ফিরে যাই। ফ্ল্যাশ ব্যাক, আমি ফ্ল্যাশ ব্যাকে নিয়ে যাই তোমাদের একটু। আমাকে বলো দেখি নেমিং ওয়ার্ড ইজ ইকুয়াল টু কি বলো তো? নাউন, অর্থাৎ কোনো কিছুর নামকেই বলা হয় নেমিং ওয়ার্ড। আর সাবস্টিটিউটিং ওয়ার্ড কাকে বলা হয় বলো তো? বলতে না পারলে খুবই কষ্ট পাবো। এই তো আমরা এই টপিকটা শেষ করেই অ্যাডজেক্টিভে প্রবেশ করেছি, সেটি হচ্ছে প্রোনাউন। মাশাআল্লাহ, এই তো আমি দেখছি অনেকেই তোমরা রাইট উত্তর দিয়েছো। এবং যখনই তোমরা এই ক্লাসগুলো রেকর্ডেড করবে বা অন্য কোনো সময়, যে কোনো সময়, সর্বদাই কিন্তু তোমরা এই কোয়েশ্চেনগুলো আনসার করার চেষ্টা করবে। এতে করে নিজের ভেতর অসম্ভব আত্মবিশ্বাস তৈরি হয় এবং বোঝা যায় যে তুমি যা পড়েছো সেগুলো ধরে রাখতে পেরেছো কিনা। রাইট? ওকে, এখন পর্যন্ত আমি যা আলোচনা করলাম ঠিকঠাক মতো সেটা ধরতে পেরেছো কিনা, বা আমার কথা বলার স্পিড ঠিক আছে কিনা অবশ্যই আমাকে জানাবে। ওকে, আমরা আর একটু সামনে এগোই। আচ্ছা, তো অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল টেনে নিয়ে আসি, একটা এক্সাম্পল টেনে নিয়ে আসি, কারণ আমি বিশ্বাস করি যে এক্সাম্পল ইজ বেটার দ্যান লার্নিং। হ্যাঁ, সো এক্সাম্পল খুবই গুরুত্বপূর্ণ। এক্সাইটেড, EXCITED, excited by the news. ওকে, আচ্ছা, এক্সাইটেড বাই দ্য নিউজ কমা দিলাম এবং এরপরে আমি লিখলাম যে এক্সাইটেড বাই দ্য নিউজ the happy child ran into his mother। অর্থাৎ খবরটি শুনেই খুশি সেই বালকটি, খবরটি শুনেই উচ্ছ্বসিত হাসি খুশি সেই বালকটি দৌড় দিয়ে তার মায়ের কাছে গেল। এখন আমরা এই বাক্যটাকে একেবারে জেরক্সে নিয়ে আসি, ফটোকপির মতো করে আমরা সেটাকে বোঝার চেষ্টা করি। এক্সাইটেড বাই দ্য নিউজ, খবর শুনে উত্তেজিত হয়ে বালকটি কি করলো বলো তো? তার মায়ের কাছে ছুটে গেল। ওকে, এবার আমরা এখানে একটু ভেঙে ভেঙে দেখি। সেটা হলো দ্য হ্যাপি চাইল্ড। হ্যাঁ, আমি দাটাকে বাদ দিয়ে দেবো, আমি হ্যাপি চাইল্ডের কথা বলবো। হ্যাপি চাইল্ড ইজ ইকুয়াল টু আগে অ্যাডজেক্টিভ এবং পরে হচ্ছে নাউন। এটা একটু মনে রেখো। হ্যাপি চাইল্ড দ্যাট মিনস হচ্ছে নাউনের আগে বসেছে অ্যাডজেক্টিভ। হ্যাপি চাইল্ড দ্যাট মিনস অ্যাডজেক্টিভ, তারপরে হলো নাউন। এই ধরনের অ্যাডজেক্টিভকে বলা হয় কি? এনিবডি? অ্যাট্রিবিউটিভ। অ্যাট্রিবিউটিভ মানে নাউনের আগে বসে তাকে গুণান্বিত করে। ATTRIBUTIV, অ্যাট্রিবিউটিভ ইউজ মানে অ্যাডজেক্টিভ যখন নাউনের পূর্বে বসে। ওকে, আচ্ছা, তো এই জায়গাটায় দ্য হ্যাপি চাইল্ড, এই যে হ্যাপি চাইল্ড,
এখানে একটা অ্যাডজেক্টিভ আছে এবং সেটা কার আগে বসেছে বলো তো? নাউনের পূর্বে বসেছে। ওকে, আমি যদি কোনোভাবে এই বাক্যটা এইভাবে বলতাম, একটু খেয়াল করে দেখো, দ্য চাইল্ড, আমি চাইল্ডটাকে বললাম দ্য চাইল্ড ইজ হ্যাপি, দ্য চাইল্ড ইজ হ্যাপি। এবার দেখো তো আমি হ্যাপিটা কোথায় বসিয়েছি? হ্যাঁ, নাউনের পরে। হ্যাঁ, নাউনের পরে সামথিং কিছু একটা রয়েছে, কিন্তু অ্যাডজেক্টিভের অবস্থান হয়েছে নাউনের পরে। দ্যাট মিনস বিষয়টা কেমন দাঁড়াচ্ছে? দ্যাট মিনস বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে নাউন প্লাস ডট ডট কিছু একটা বসবে, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন ডট ডট কিছু একটা বসবে, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এই ধরনের প্যাটার্নে যখন কোনো কি বলে, আমি একটা কাজ করি, এইটুকু আর এইটুকু আন্ডারলাইন রেড কালার করে দিই, হ্যাঁ, যাতে করে নজরে পড়ে। তাহলে যখনই নাউন পরবর্তী কোনো অ্যাডজেক্টিভ বসবে, এই অ্যাডজেক্টিভের নাম হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। প্রেডিকেট তো পরেই বসে না, প্রেডিকেটিভ, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে স্যার এত কিছু শিখে আমার লাভটা কি? এত প্রকার কাকে বলে? আসলে এটা তোমাকে জানতে হবে, না হলে গ্রামারের কিছু কিছু জায়গায় তুমি বুঝতে পারবে না। সেই মোমেন্টগুলো তোমাদের আমি দেখাবো। তাহলে অ্যাডজেক্টিভ দুইটা পজিশনে বসে, একটা হচ্ছে নাউনের আগে অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে নাউনের পরে অ্যাডজেক্টিভ। ওকে, এখন একটা নোট চমৎকারভাবে লিখে নাও। সেটা হচ্ছে যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয় কোথাও, যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, তাহলে দুইটা জিনিস হবে। একটা হচ্ছে ডিটারমিনার, ভালো করে বুঝো, ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন। ভালো করে বুঝো যে অ্যাডজেক্টিভ যদি নাউনের আগে বসে, তাহলে একটা ডিটারমিনার বসবে, অ্যাডজেক্টিভ বসবে এবং তারপরে নাউন বসবে। নতুবা যদি শুধু অ্যাডজেক্টিভ বসতে চায়, তারপরে নাউন বসতে পারে, সেই নাউনটা হয়ে যাবে প্লুরাল। যেমন গুড পিপল, গুড পারসনস। হ্যাঁ, সো অবশ্যই নাউনের আগে অ্যাডজেক্টিভ হতে পারে, কিন্তু সেই নাউনটা হয়ে যাবে প্লুরাল, অথবা সেটি হয়ে যাবে আনকাউন্টেবল। কাউন্ট, TABLE, আনকাউন্টেবল। এখন তুমি যদি বলো যে এই একটু ছোট্ট কথা এটা শিখলাম, এটা শিখে আমার লাভটা কি হলো, তুমি দেখতে চাও? চলো আমি তোমাদেরকে দেখাই। ধরো একটা টেস্ট আমি তোমাকে দিলাম, বা পরীক্ষায় টেস্ট আসলো এবং বলা হলো যে গুড পারসন উইল পারফর্ম ইট। ওকে, এরপরে বলা হচ্ছে ব্যাড পিপল, PEOPLE, পিপল উইল নেভার সি ইট। এই একটা বাক্য দিলাম। তো এখন এই দুইটা বাক্যের ভিতরে আমি তোমাকে বললাম যে চুজ দ্য কারেক্ট আনসার, চুজ দ্য কারেক্ট আনসার, কারেক্ট আনসার। অথবা আমি আরেকটি বাক্য তোমাকে দিলাম, বা তুমি এটা দেখছো যে লাইক এরকম দেখছো, দ্য NAUGHTY, দ্য নটি বয় উইল কাম হিয়ার অন টাইম। অর্থাৎ দুষ্টু বালকটি এখানে সঠিক সময় আসবে। এবার বলো দেখি এই তিনটা বাক্যের ভেতরে কোন বাক্যটা রাইট? প্রসঙ্গত বলি, সব জায়গায় কিন্তু তোমার অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের ইউজ হয়েছে, অর্থাৎ হচ্ছে নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ একটা গুণ, নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ একটা গুণ, নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ একটা গুণ। কিন্তু এই জায়গায় একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। অ্যাডজেক্টিভ প্লাস নাউন তো সব জায়গায়, তাই বলে কি সবগুলো বাক্যই সঠিক? না, মোটেই সঠিক নয়। সো তোমাকে বুঝতে হবে ডিটারমিনার। ওকে, এই হচ্ছে ডিটারমিনার। আমরা কিন্তু ডিটারমিনার শিখিয়েছি, এবং মজার একটা বিষয় হলো তুমি যখন ডিটারমিনার এই জায়গায় দেখছো, তোমার কাছে আনকমন মনে হচ্ছে না, তোমার মনে হচ্ছে যে আচ্ছা স্যার ডিটারমিনার তো বুঝেছি, ওই শব্দগুলো। তাহলে ডিটারমিনার বসেছে, এরপরে অ্যাডজেক্টিভ বসেছে, ওকে, এরপরে নাউন। এই নাউনটা সিঙ্গুলার বা প্লুরাল হতে পারে, সেটা কোনো বড় কথা নয়, কিন্তু এই একটা চমৎকার সিকোয়েন্সে বসেছে। অতএব এই বাক্যটাকে আমি রাইট বলছি। এই বাক্যটাকে কি বলছি আমরা? রাইট বলছি। অন্যদিকে আসো, গুড আমরা অ্যাডজেক্টিভ বসিয়েছি, হ্যাঁ, কিন্তু এরপরে পার্সনটা কিন্তু সিঙ্গুলার। যদি গুড পার্সনস হয়ে যেত, যে অ্যাডজেক্টিভ এবং নাউনটা প্লুরাল, অ্যাডজেক্টিভ এবং নাউনটা প্লুরাল, তাহলে আমার বাক্যটা রাইট হয়ে যেত। সো গুড পার্সনস দিলেই বাক্যটা রাইট। তার মানে গুড বয় হবে না, এ গুড বয় অথবা গুড বয়েজ, এগুলো বুঝতে হবে তোমাকে। সো এই বাক্যটাকে বলছি আমরা রং, এই বাক্যটা হচ্ছে রং।
তাহলে পরেরটা কি হবে বলো তো? এইবার হলো যে যদি আমরা অ্যাজেক্টিভের পরে নাউনটা প্লুরাল দিই, এই সূত্রটা যে অ্যাজেক্টিভের পর নাউনটা যদি আমি প্লুরাল দিই অথবা আনকাউন্টেবল যে কোনো নাউন, যে নাউনগুলো তোমরা আগেই জেনেছো, তাহলে কিন্তু সেই বাক্যটা আবার রাইট হবে। সেই বাক্যটা কি হবে? রাইট হবে। এখন সততা এবং শুদ্ধতার মন নিয়ে আমাকে তোমরা বলো তো যে এই 3টি বাক্যের মধ্যে যে ভেজাল ছিল, সেই ভেজালটা তোমরা কারা কারা ধরতে পেরেছো? ঝটপট করে আমাকে একটু জানাও। আমরা বেসিকের একেবারে শেকড় অনুসন্ধান করছি। এখান থেকে নেক্সট একটা প্রশ্ন হয়। সে নেক্সট প্রশ্নটা কি দেখবে? নেক্সট প্রশ্নটা হচ্ছে, ধরো এই প্রশ্নটা আমি নিলাম, ব্যাড পিপল উইল নেভার সি ইট। ওকে, এই প্রশ্নটা নিয়ে ব্যাড পিপলের নিচে আন্ডারলাইন করবে। হ্যাঁ, ব্যাড পিপলের নিচে আন্ডারলাইন করে বলবে যে বলো তো ব্যাড পিপলের নাম কি? অপশান এ, এটার নাম হচ্ছে নাউন ফ্রেজ। অপশান বি, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, অথবা অন্যান্য কিছু। তো যেহেতু আমি তোমাদের এখন ফ্রেজ শেখাইনি, শুধু এইটুকু ধারণা রাখো যে যখনই কোথাও, ছোট্ট এই নোটসটা তোমরা পাশে নোট করে নিবে, আর যারা পেইড ব্যাচে যুক্ত আছো আলাদা করে নোটস করতে হবে না। এই নোটসটা যে অ্যাডজেক্টিভের পর যখন নাউন থাকে ইজ ইকুয়াল টু, তার নাম হচ্ছে এনপি, দ্যাট মিনস হচ্ছে নাউন ফ্রেজ। মনে আছে তোমাদের? এনপি মানে হচ্ছে নাউন ফ্রেজ। এই যে, সো যারা বলতে পেরেছো তোমাদের অভিনন্দন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইজ ইকুয়াল টু, তার নাম হলো নাউন ফ্রেজ। আমি কি মনে করি জানো, সবচাইতে যে শেখাটা বেশি দিন লাস্টিং করে সেটা হলো প্রাসঙ্গিক শেখাটা। অর্থাৎ যে লেসনটা শিখছো ওই লেসনের সাথে অন্যান্য লেসনের যে সম্পৃক্ততা রয়েছে সেগুলোকে টেনে আনা। এবং এই বাক্যটা যদি আবার টেস্টে দেয় এরপরে ধরো আরেকটি টেস্টে বলল যে দ্য নটি বয়, এটার নাম কি? তাহলে একইভাবে আমরা এটাকে নাউন ফ্রেজ বলবো, শুধু প্যাটার্নটা একটু চেঞ্জ হবে। অ্যাডজেক্টিভের আগে একটা ডিটারমিনার বসে যাবে, যে কোনো ডিটারমিনার, এ, এন, দিস, দ্যাট। ওকে, সো এই হচ্ছে একটা মজার বিষয়। তাহলে অ্যাডজেক্টিভের প্রারম্ভিক বিষয়টা আশা করি ধরতে পেরেছ। ক্লিয়ার? এই অ্যাট্রিবিউটিভ এবং প্রেডিকেটিভ ইউজটা জানা খুব জরুরি। এরপর আরেকটি বিষয় আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটি হলো যে নাউন পরবর্তী যদি অ্যাডজেক্টিভ বসতে চায়, এই নোটটা তোমরা সবাই করে রাখো। নাউন পরবর্তী যখন, নাউন বা প্রোনাউন পরবর্তী, অ্যাকচুয়ালি নাউন অথবা প্রোনাউন পরবর্তী যখনই একটা অ্যাডজেক্টিভ বসতে চায়, হ্যাঁ, এই অ্যাডজেক্টিভের আগে একটা ভার্ব বসে। কি বসে? ভার্ব বসে, এবং সেই ভার্বটার নাম হলো লিঙ্কিং ভার্ব। ছোট্ট করে এটা মনে রাখো, আমি যখন ভার্বের লেসনটা তোমাদের পড়াবো সেখানে পর্যাপ্ত আলোচনা করবো এই লিঙ্কিং ভার্ব নিয়ে। মাঝখানে বসা এই ভার্বটার নাম কি হয়ে যায়? লিঙ্কিং ভার্ব। ওকে, লিঙ্কিং ভার্ব অনেক রকমের রয়েছে, তার ভিতরে একটা হচ্ছে বি ভার্ব। তাহলে সব শেষে অ্যাডজেক্টিভ বসলে তার আগে বসে যে ভার্ব, তার নাম লিঙ্কিং ভার্ব। এটা শিখলাম, এবং শিখলাম যে নাউনের পূর্বে যদি অ্যাডজেক্টিভ বসে তার নাম হয়ে যায় নাউন ফ্রেজ। ওকে, আচ্ছা, আরেকটু আমরা সামনে এগোই। এবার যে বাক্যটা আমি ফার্স্টে টাইপ করেছিলাম সেই বাক্যটাকে আমি আরেকবার নেব। এই বাক্যটা জাস্ট আমি এখানে লিখবো এক্সাইটেড বাই দ্য নিউজ। এক্সাইটেড বাই দ্য নিউজ, আমি একটু বাক্যটা চেঞ্জ করব। দ্য স্টোরি, STORY, দ্য স্টোরি ওয়াজ টোল্ড বাই দ্য চাইল্ড। Excited by the news, the story was told by the child. তোমাদের বলতে হবে যে এই বাক্যটার কোন অংশে ভুল রয়েছে। আমি কয়েকটি অংশ জাস্ট দাগিয়ে রাখছি, বলতে হবে এই বাক্যটার কোন অংশে ভুল রয়েছে। ফাইন্ডিং দ্য পিন পয়েন্ট এরর। পিন পয়েন্টিং এরর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় থাকে, যে আন্ডারলাইন করে বলা থাকে ABCD বা এই টাইপের, যে এই অংশগুলোর ভিতরে কোথায় ভুল রয়েছে। আচ্ছা, এবার একটু গেস করো তোমরা। দেখো, এক্সাইটেড বাই দ্য নিউজ অর্থাৎ নিউজ কর্তৃক উত্তেজিত হয়ে বা খুবই বলা যায় যে খুবই শিহরিত হয়ে, তো এই এক্সাইটেডটা কে হলো বলো তো? এক্সাইটেড কি হয়েছে বলো তো? স্টোরি না, এক্সাইটেড একজন মানুষ হতে পারে। তাই এই বাক্যটাকে আমরা একটু আনক্লিয়ার অবস্থায় দেখতে পাচ্ছি। এক্সাইটেড
কে হয়েছে, এটা একটা অ্যাডজেক্টিভ। উত্তেজিতটা কে হয়েছে বলো তো? স্টোরি না রে বাবা। এক্সাইটেড বা উত্তেজিত হতে পারে যে সে হচ্ছে একজন মানুষ, সে হচ্ছে চাইল্ড। তাহলে এই যে চাইল্ডের কিন্তু এক্সাইটেড হচ্ছে মডিফায়ার, অন্য কথায় এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু অ্যাডজেক্টিভটা নাউনকে ঠিকমতো প্রকাশ করতে পারছে না, বা নাউনের সাথে থেকে বা কাছাকাছি বসে সে তার অর্থকে প্রকাশ করতে পারছে না। এই জন্য এইটার প্লেসটা ভুল রয়েছে, এই প্লেসটা মূলত ভুল। তাই এই জাতীয় যখন কোনো ফ্রেজ, কোনো একটা মডিফায়ার ফ্রেজ পরবর্তী নাউন বা প্রোনাউনের কাছাকাছি বা ঠিক মতো প্লেসে বসে না, তখন তার নাম হয়ে যায় ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং মানে হচ্ছে ঝুলন্ত। ড্যাংলিং মানে কি? ঝুলন্ত। মানে যার জন্য যার বসার কথা সেখানে না বসে অন্য জায়গায় ঝুলছে। হ্যাঁ, তো বাক্যটাকে আমরা রাইট করব এক্সাইটেড বাই দ্য নিউজ। বাক্যটা সঠিক রয়েছে, তোমরা একটু সঠিক করতেও পারো অনেকে ট্রাই করে। ঠিক এই জায়গাটায় প্রতিযোগিতামূলক পরীক্ষা আসা জায়গাটায় ভুল থাকে। এখানে রাইট কি হবে বলো তো? তাহলে এক্সাইটেড যে হয়েছে ব্যক্তি, সেই ব্যক্তিটাকে ফার্স্টে আমরা নিয়ে আসবো। তো ব্যক্তিটাকে বলো তো? ব্যক্তি হচ্ছে দ্য চাইল্ড। চাইল্ড এক্সাইটেড বাই দ্য চাইল্ড, এক্সাইটেড বাই দ্য নিউজ, দ্য চাইল্ড কি? টোল্ড দ্য স্টোরি। STORY, স্টোরি। অর্থাৎ একেবারে উত্তেজিত হয়ে, খবরটি শুনে উত্তেজিত হয়ে বালকটি সেই গল্পটি বলেছিল। একটা মজার বিষয় খেয়াল করো, এই বাক্যটা দেখে কিন্তু স্বাভাবিকভাবেই তোমার কাছে ভুল মনে হবে না। কেন বলো তো? কারণ দেখো, যারা প্যাসিভ ভয়েসের বিষয় জানো, আমি অ্যাক্টিভ প্যাসিভ তোমাদের বোঝাবো, সেখানে বোঝাবো যে অবজেক্ট হয়েছে সাবজেক্ট অবস্থায়, বিভার্ব হয়েছে, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল হয়েছে, বাই, তারপরে অনেক কিছু। কিন্তু মডিফায়ার বলছে, ড্যাংলিং মডিফায়ার বলছে যে যে ঘটনাটি প্রকাশ হবে, এই ঘটনাটি যে ঘটাবে তাকে থাকতে হবে কমার পরে। তাকে থাকতে হবে কোথায়? কমার পরে। এটা যেন অবশ্যই প্রত্যেকের মনে থাকে। সো এই যে জায়গাটায়, মডিফায়ারের জায়গাটায় ভুল। ঘটনা যেমন, সাবজেক্ট তেমন নয়, এটার নামই হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। সো এবার আমি শিরোনাম দেব DANGLING, ড্যাংলিং মডিফায়ার, মডিফায়ার। তাহলে শুধু অ্যাডজেক্টিভ শিখছি না, আমরা অ্যাডজেক্টিভের সাথে সম্পৃক্ত অন্যান্য বিষয়গুলোকেও টেনে নিয়ে আসছি। এবং আমরা সব শেষে আমরা বলেছি 50টা ক্লাস নেব, এবং ইনশাল্লাহ আমরা প্রমাণ করে দেব যে 50টা ক্লাসের মধ্যেই ইংরেজির পুরো গ্রামার নিহিত রয়েছে, এবং সেটি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো ড্যাংলিং মডিফায়ারকে আমরা এখানে টানলাম। আমি আরেকটি এক্সাম্পল তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা একটু খেয়াল করো। আমি একটা এক্সাম্পল লিখছি, দ্য কার was fixed. গাড়িটা নষ্ট হয়েছিল। The car was fixed. Excited about the upcoming trip. গাড়িটা নষ্ট হয়েছিল, ফিক্স হয়েছে, এবং ফিক্স হওয়ার পর একটা ট্রিপে যাওয়ার বিষয় নিয়ে বেশ পরিমাণে উচ্ছ্বসিত, এক্সাইটেড। এবার বলো দেখি এই বাক্যটায় ভুল কোথায় এবং কি ধরনের ভুল? ইয়েস, যারা ভুলটা ধরতে পেরেছো নিশ্চিত হয়ে যাও, এই ধরনের ভুলগুলোকে বলা হয় ড্যাংলিং মডিফায়ার। ওকে, এক্সাইটেড, উত্তেজিত হওয়া। এবার বলো তো, উত্তেজিত কে হতে পারে? উত্তেজিত কি গাড়ি হতে পারে? কিন্তু এখানে দেখে মনে হচ্ছে এমনভাবে দ্য কার ওয়াজ ফিক্সড অ্যান্ড এক্সাইটেড। মনে দেখো, অ্যান্ড থাকলে, কমা থাকলে সাধারণত অ্যান্ড ভাবা হয়। তাহলে যদি আমি অ্যান্ডটা এখানে দিয়েও ফেলি, কি এক মারাত্মক অপরাধ তুমি খেয়াল করো। দ্য কার ওয়াজ ফিক্সড, গাড়িটা ঠিক হয়েছিল এবং গাড়িটা উত্তেজিত হয়েছিল। গাড়ি কি উত্তেজিত হতে পারে নাকি? নো। সো এখানে একটা মারাত্মক মিস্টেক রয়েছে। এই কমা পরবর্তী এক্সাইটেড হওয়ার যে কাজটা, উত্তেজিত যে হতে পারে সে হচ্ছে মানুষ, এই মানুষ বা এই সাবজেক্টটা অনুপস্থিত। তাহলে সেটাকে আমরা কি করব? এবার একটু লিখব। আর যখন এটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমরা দেখতে পাবে, সেখানে দেখবে যে চমৎকার করে 4টা অপশানের ভিতরে একটা সঠিক করা থাকবে। দ্য কার ওয়াজ ফিক্সড, গাড়িটা ঠিকঠাক হয়েছিল, অ্যান্ড, অথবা কমাও থাকতে পারে, সমস্যা নেই। দে, কোনো একটা ব্যক্তির নাম আসবে বা পার্সনের কথা আসবে এখানে। দে ওয়ার, যেহেতু এক্সাইটেড সরাসরি দেওয়া যাবে না, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ আনতে হবে, এক্সাইটেড। ওকে, সো দে ওয়ার এক্সাইটেড, তারা উত্তেজিত হয়েছিল, তারপরে বাকি অংশ যা আছে তাই। নাইস। এই যে অংশটুকু ঝুলন্ত ছিল,
যার কোনো নিজস্ব অর্থ ছিল না, ঠিক আগের মতো, এগুলোকে বলা হয় ড্যাংলিং মডিফায়ার। তার মানে ড্যাংলিং মডিফায়ার এক ধরনের ভুল, এটাকে বলা হয় কমন পিন পয়েন্টিং এরর, এক ধরনের ভুল। এটা ড্যাংলিং মডিফায়ারকে বলা হয় মিসপ্লেসড মডিফায়ার, মানে ঠিক মতো জায়গায় না বসে মিসপ্লেসড, মানে ভুল জায়গায় সেটা বসেছে। আশা করি বুঝতে পেরেছ, দিস ইজ কল্ড ড্যাংলিং মডিফায়ার। এবং ড্যাংলিং মডিফায়ারের অবস্থান হচ্ছে বাক্যের শুরুতে এবং হলো বাক্যের শেষে, বাক্যের শুরুতে এবং হচ্ছে বাক্যের শেষে, রাইট। এই দুইটা প্যাটার্ন একটু মনে রেখো, আশা করি তোমাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে। ক্লিয়ার? মোটামুটি ড্যাংলিং মডিফায়ার এইটুকু জানলে হবে, এর থেকে বেশি না জানলেও চলবে। এবার আমরা আরেকটা মজার জিনিস জানার চেষ্টা করি, সেটা হচ্ছে যেহেতু অ্যাডজেক্টিভ আমরা শিখছি, অ্যাডজেক্টিভের সাথে আমরা অ্যাডজেক্টিভ ভার্সাস আমরা ডিটারমিনার শিখব, DETR, ডিটারমিনার শিখব, রাইট। অ্যাডজেক্টিভ ভার্সাস ডিটারমিনার শিখব আমরা। আর ডিটারমিনারটা শিখে এখন খুব মজা হবে, কেননা হচ্ছে যে তোমরা হলো ডিটারমিনার আগে অলরেডি শিখেছো, সেখান থেকে আমার তুলনা দিতে অনেকটা সুবিধা হবে। লেটস সি, চলো একটা আমি এক্সাম্পলটা নিই। ধরো আমি একটা এক্সাম্পল লিখলাম, দ্য রেড অ্যাপেল ইজ ডেলিশিয়াস। দ্য রেড অ্যাপেল ইজ ডেলিশিয়াস। আরেকটিতে বললাম দিস অ্যাপেল, বাকি অংশ ইজ ডেলিশিয়াস। তো আমাদের একটা ভিউ আছে, তোমরা একটু ভালো করে নোট করে নিও এবং খুব শক্ত করে নোট করে নিও তোমরা। সেটা হলো যে নাউনের পূর্বে যাই বসুক না কেন, নাউনের পূর্বে যাই বসুক না কেন সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। হ্যাঁ, নাউনের পূর্বে যাই বসুক সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই একটা ভিউ আছে। এইটা হলো মডার্ন এটা হচ্ছে ওল্ড অথবা ট্রেডিশনাল গ্রামার ভিউ। অর্থাৎ নাউনের পূর্বে যখনই কোনো শব্দ বসে সেটাকে অ্যাডজেক্টিভ বলা হয়। এটা ওল্ড বা পুরনো ট্রেডিশনাল গ্রামারগুলোতে রয়েছে। এখন প্রশ্ন হলো যে তুমি বলতেই পারো যে পুরনো গ্রামার কোনটা আর নতুনই কোনটা, সেটা আমি বলছি তোমাদের। কিন্তু এর বিকল্প বা ভিন্ন একটা ভিউ রয়েছে, যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসতে পারে, এটা ভালো কথা। আবার আরেকটি জিনিসও বসতে পারে, সেটি হচ্ছে ডিটারমিনার। অর্থাৎ অ্যাডজেক্টিভ বসতে পারে, এটা সত্য। আবার অ্যাডজেক্টিভ বসতে পারে, ডিটারমিনারও বসতে পারে। যারা এই ভিউটা দিল তাদেরকে বলা হয় মডার্ন গ্রামার। এটি হচ্ছে মডার্ন গ্রামার ভিউ। অর্থাৎ এখনকার যে গ্রামারগুলো বা এখন যেগুলো স্টাডি করা হয়, আগের অনেক তথাকথিত বইগুলো যেগুলো আমি পড়েছি, আমার বাবা বা দাদারা পড়েছে, বাংলা ভাষাভাষী বা ইংরেজি অনেক গ্রামার বই, সেইগুলো থেকে এখন গ্রামার বইয়ে অনেক পরিবর্তন হয়েছে এবং ভাষা যেহেতু তাই প্রতিনিয়ত অনেক পরিবর্তন হয়। সেখানে দেখানো হয়েছে যে অ্যাডজেক্টিভ যদি কেউ হতে চায়, একটু ভালো করে খেয়াল করো, অ্যাডজেক্টিভ যদি হতে চায় তার কয়েকটা গুণাবলী থাকতে হবে। একটা হচ্ছে তার পজিটিভ ডিগ্রি হতে হবে, তার কম্প্যারেটিভ হতে হবে এবং সুপারলেটিভ হতে হবে। পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ অ্যাডজেক্টিভের এই হচ্ছে ট্রেট। আমি একটু লিখে দিলাম, একেবারে হচ্ছে মেজর একটা ট্রেটস বা বৈশিষ্ট্য হলো অ্যাডজেক্টিভে, যে তার পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ থাকবে এবং থাকতেই হবে। এটা হচ্ছে মডার্ন ভিউ। এখন আমি যদি তোমাদেরকে একটা প্রশ্ন করি যে আই হ্যাভ, অনেক জায়গায় প্রশ্ন হয়েছে, আই হ্যাভ নো মানি। নো এর নিচে আন্ডারলাইন করে তোমাকে প্রশ্ন করা হচ্ছে এই নো এর নাম কি। অপশন এ, এটা কি অ্যাডজেক্টিভ। অপশন বি, এটার নাম হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার। এখন আমি একটু আগে তোমাদের যেটা শিখিয়ে এসেছি বা শেখাচ্ছি এখন, যে নাউনের আগে যেটাই বসুক সেটা অ্যাডজেক্টিভ। দেখো, নাউনের আগে যেটাই বসুক সেটা অ্যাডজেক্টিভ। অতএব তুমি কোনো সময় নেবে না, নোকে হয়তোবা তুমি অ্যাডজেক্টিভ বলে ফেলবে, ভালো কথা। কিন্তু মডার্ন গ্রামার বলছে যে আপনি যদি অ্যাডজেক্টিভ বলতেই চান, তার পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ থাকতে হবে। আচ্ছা বলো তো, নো এর কি কম্পারেটিভ আছে, সুপারলেটিভ আছে? নেই। যারা নতুন ভিউয়ার্স আমার সঙ্গে যুক্ত হয়েছে তারা হয়তোবা জানো না যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভটা কি। বিশেষ করে যাদের বেসিকে দুর্বল, আমি একসময় শেখাবো। ওই যে গুড, বেটার, বেস্ট, এরকম আছে না, ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট,
তিনটা করে ফর্ম। নোয়ের কোনো পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ফর্ম নেই, সুতরাং নোকে কোনোভাবে অ্যাজেক্টিভ বলা যাবে না, এটার নাম একেবারে ডিটারমিনার। তাহলে ডিটারমিনার এই উত্তরটা রাইট হচ্ছে মডার্ন গ্রামার অনুযায়ী, অন্যদিকে ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী এটা রাইট উত্তর হচ্ছে আবার অ্যাজেক্টিভ। এই নিয়ে বেশ সংঘাত রয়েছে, কিন্তু বাস্তবিক এটাই কিন্তু হচ্ছে মূল কথা। ওকে, তাহলে এই হচ্ছে একটা ভিউ। আর ডিটারমিনারে যে প্রসঙ্গটা, ডিটারমিনারে কিন্তু তোমার তিনটা ফর্ম হবে না। তাহলে এবার বলো তো, দ্য রেড অ্যাপেল, রেড বসেছে নাউনের পূর্বে, দিজ অ্যাপেল, দিজ বসেছে নাউনের পূর্বে। ওকে, আমার প্রশ্ন হলো রিড আর দিজ এই দুইটার মধ্যে কোনটা হলো ডিটারমিনার, কোনটা হচ্ছে অ্যাডজেক্টিভ? রেড, রেডের তিনটা ফর্মই হয়, ইয়াস। সো এইটাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ, ডেফিনেটলি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর দিস এটার কোনো তিনটা ফর্ম হয় না, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে ডিটারমিনার। আরও ডিটারমিনার হওয়া না হওয়া, অ্যাডজেক্টিভ, এগুলো নিয়ে অনেক পার্থক্য আছে, কিন্তু এই হচ্ছে মৌলিক দুইটা পার্থক্য। এই দুইটা একটু মনে রেখো, যে ধুম করে নাউনের আগে কোনো শব্দ থাকলেই তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো না, বা তাকে আমরা ডিটারমিনার বলবো না। কিন্তু একটা মজার কথা হলো যে অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার প্লাস নাউন, এটা নিয়ে দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু গ্রামারিয়ানরা বলছে অ্যাডজেক্টিভই বসুক আর ডিটারমিনারই বসুক, নাউনের আগে যদি বসে তাহলে ঠিক আগের মতো এটার নাম আমরা বলবো নাউন ফ্রেজ। বুঝতে পেরেছ? দ্য রেড, দ্য রেড অ্যাপেল, লাল আপেল, এটাও নাউন ফ্রেজ, দিজ অ্যাপেল, এটাও নাউন ফ্রেজ। অ্যাডজেক্টিভ প্লাস নাউনই হোক আর ডিটারমিনার প্লাস নাউনই হোক, দুইটার নামই হয়ে যাবে নাউন ফ্রেজ। আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছ। এবং পাশাপাশি এটা বলে দিই, আমরা অ্যাডজেক্টিভগুলোকে বিশেষ একটা ক্যাটাগরির মধ্যে দেখতে পাই। ডিটারমিনারের প্রকার তো দেখেছি, অ্যাডজেক্টিভের একটা ক্যাটাগরি রয়েছে। আমি ক্যাটাগরিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, বিশেষ করে তোমরা যারা পেইড ব্যাচে যুক্ত আছো, ক্লাসটি শেষ হলেই আমি তোমাদেরকে পেইড ব্যাচে দিয়ে দেবো ক্যাটাগরাইজড অ্যাডজেক্টিভ লিস্ট। অ্যাডজেক্টিভের ক্যাটাগরি হচ্ছে ওপিনিয়ন টাইপ, যেগুলোকে আমরা গুড, বেটার, বেস্ট, এরকম এক্সিলেন্ট, টেরিবল, অসাম, এরকম যে শব্দগুলো আছে যেগুলো দ্বারা ওপিনিয়ন প্রকাশ পায়, জিনিসটা কেমন, মতামত কি, দিস ইজ গুড, রাইট। এরপরে সাইজ আছে কিছু কিছু, বিগ, স্মল, লার্জ, ওকে। এরপরে রয়েছে অ্যাডজেক্টিভ হচ্ছে শেপ, রাউন্ড, স্কোয়ার, ট্রায়াঙ্গেল, ওকে। এরপরে অ্যাডজেক্টিভের আরেকটি ধরন হচ্ছে এজ, মানে পুরনো সময়গুলোকে বোঝায়, ওল্ড, ইয়াং, নিউ, অ্যানশেন্ট, রাইট। এরপরে অ্যাডজেক্টিভের আরেকটি ধরন হলো রং সংক্রান্ত, রেড, লাল, এই যে আমি একটু আগে দেখালাম। তার মানে এই ক্যাটাগরির ভেতরে যেগুলো থাকবে সেগুলো অ্যাডজেক্টিভ, এর বাহিরেগুলো হয়ে যাবে ডিটারমিনার। বুঝতে পেরেছ? এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ বা অরিজিন বা ন্যাশনালিটি, যেটা প্রপার নাউন থেকে হয়, বাংলাদেশ থেকে বাংলাদেশি, আমেরিকা থেকে আমেরিকান, ইটালি থেকে ইটালিয়ান, বুঝতে পারছো, অরিজিন। আরেকটি হচ্ছে ম্যাটেরিয়াল থেকে হয়, উড থেকে উডেন, মেটাল, প্লাস্টিক, হ্যাঁ, এই টাইপের কিছু অ্যাডজেক্টিভ রয়েছে। তো এই শীটটা আমি তোমাদেরকে শেয়ার করব, যারা পেইড ব্যাচে আছো। আশা করি এখান থেকে তোমরা একটা ধারণা পেয়েছো যে অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনারের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে, রাইট। এবার আমরা একটা মজার জিনিস দেখব। অ্যাডজেক্টিভে তো আমরা অনেকগুলো ক্যাটাগরি দেখেছি, রাইট, অনেকগুলো ক্যাটাগরি দেখলাম না? কি কি বলো তো? আচ্ছা, যেটা আমি তোমাদেরকে শেয়ার করব যে ক্যাটাগরি অফ অ্যাডজেক্টিভ, ক্যাটাগরি, ক্যাটাগরি অফ অ্যাডজেক্টিভ, ক্যাটাগরি অফ অ্যাডজেক্টিভ। প্রথমে ধরো হচ্ছে ওপিনিয়ন, প্রথমে হচ্ছে ওপিনিয়ন আমরা দেখেছি। ওপিনিয়নের পরে আমরা কি দেখেছি বলো তো? ওপিনিয়নের পরে আমরা সাইজ দেখেছি, সাইজ। ওপিনিয়নের পরে আমরা সাইজ দেখেছি, এরপরে দেখেছি এজ, কোন সময়ের, ওল্ড, নিউ, এরকম। এরপরে দেখেছি শেপ, সেটা কি ত্রিভুজ নাকি চতুর্ভুজ। এরপরে অ্যাডজেক্টিভের একটা প্রকার দেখেছি, যেটা এক ঝলক তোমরা দেখেছো, হচ্ছে কালার, মানে রং সংক্রান্ত। এরপরে একটা দেখেছো কি বলতো? অরিজিন, কোথা থেকে, অরিজিন, উৎপত্তি, ওই যে বাংলাদেশি, ওইটা। এরপরে তোমরা দেখেছো ম্যাটেরিয়াল, দেখেছো বিভিন্ন রকম ম্যাটেরিয়াল দেখেছো, হ্যাঁ। এরপরে তোমরা দেখেছো পারপাস,
মানে উদ্দেশ্যটা কি, ধরো লেখার ক্ষেত্রে রাইটিং, মেকিং অথবা ডাইনিং, এই আইনজি যুক্ত বিশেষ করে শব্দগুলোকে পারপাস হয়ে যায়, পার্টিসিপল হয়ে যায়, পারপাস, এবং সবার শেষে এবার একটা নাউন থাকবে। অর্থাৎ আমি তোমাদের বোঝাতে চাইলাম যে একসাথে যদি দুনিয়ার যত অ্যাজেক্টিভ আছে, যত ধরনের অ্যাজেক্টিভ আছে সবগুলো যদি একসাথে বসতে চায় তাহলে এই সিকোয়েন্সে বসবে। প্রথমে বসবে ওপিনিয়ন্স, তারপরে বসবে সাইজ, তারপরে এজ, তারপরে শেপ, তারপরে কালার, তারপরে অরিজিন, এরপরে ম্যাটেরিয়াল এবং এরপরে পারপাস, এবং সবার শেষে একটা কি থাকবে, নাউন থাকবে। এটা যদি না জানো তাহলে খুব বড়ই কঠিন হবে তোমার কাছে কিছু প্রশ্নের আনসার করা। যেমন আমি যদি একটি বাক্য লিখি, আমি যদি বলি এ, ধরো বললাম অ্যানশেন্ট, এ দেব না, তখন এন দেব, ধরো অ্যানশেন্ট লার্জ, LARGE, লার্জ রেড, লাল রঙের, RUND, রাউন্ড টেবিল। আমি যদি বলি যে অ্যানশিয়েন্ট মানে পুরনো, একটা পুরনো বড় ধরনের লাল মানে চতুর্ভুজ আকৃতির, রাউন্ড মানে গোলাকৃতির একটা টেবিল ইজ নেসেসারি। এখন দিয়ে তোমাকে যদি বলি যে তুমি একটু ভুল ধরে দেখাও, ধরো একটা টেস্ট হিসেবে বলা হলো যে ভুল ধরে দেখাও, আরও বাক্য থাকবে। এখন আমি জানি না তুমি এটা ধরতে পারছো কিনা। অনেকগুলো অ্যাডজেক্টিভ, এই হচ্ছে আর্টিকেল, আর সবার শেষে হচ্ছে নাউন। তো নাউনের পূর্বে যতগুলো শব্দ থাকবে, আর্টিকেল আর নাউনের মাঝখানে যতগুলো শব্দ থাকবে সবগুলো নাম হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কিন্তু কথা হলো এই অ্যাডজেক্টিভগুলোকে তুমি কিভাবে সাজাবে, কার পরে কোনটা সাজাবে, সেই সূত্র হচ্ছে একসাথে অনেকগুলো থাকলে এই সিকোয়েন্স, মানে প্রথমে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এইভাবে। যেটা মাঝখানে থাকবে না সেটা বাদ। অর্থাৎ কিভাবে, ধরো ওপিনিয়ন 1, সাইজের নাম হচ্ছে 2, এজ হচ্ছে 3, শেপ হচ্ছে 4, কালার হচ্ছে 5, অরিজিন হচ্ছে 6, ম্যাটেরিয়াল হচ্ছে 7, পারপাস হচ্ছে 8। একটু ভালো করে বোঝো, কারণ একবার যদি ভালো করে বোঝো এই সংক্রান্ত জিনিসগুলো তোমাকে আর ডিস্টার্ব করবে না। কিন্তু যদি না বোঝো, বারবার আমার মতো করে নতুন কাউকে আবারও তোমাকে খুঁজতে হবে, সেই ক্লাসগুলো করতে হবে, অথবা কারো কথা শুনে চমৎকার একটা বই কিনেছো, বাজারের সবচেয়ে ভালো বই, হয়তো বা সত্যিই ভালো, কিন্তু পড়ে তার মাথা মুন্ডু তুমি কিছুই বুঝতে পারছো না। কেন বলো তো? কারণ হলো ওই যে তোমার বেসিক খুবই দুর্বল। তাহলে যেটি বলছিলাম যে ওপিনিয়নের পরে অবশ্যই সাইজ হবে, কিন্তু সাইজটা যদি এখানে না থাকে, ভালো করে বোঝো, তাহলে বাদ। একের পরে অবশ্যই কি হবে, 3 হবে। কিন্তু কখনোই এমন হবে না যে ধরো সাইজের পরে ভুলক্রমে 2 চলে এসেছে, এটা কখনো হবে? একের পরে 3 তারপরে কি 2 হবে না। দ্যাট মিনস এটা হচ্ছে সূত্র, এই সূত্রটা তোমাকে খুব সিরিয়াসলি মেনটেন করতে হবে। এখন এটা মুখস্থ করা কারো কারো পক্ষে একটু সমস্যা হতে পারে। আমি একটা শর্টকাট টেকনিক দিতে পারি, যেটা তুমি তোমার মতো একটা বানিয়ে নিতে পারো, শর্টকাট টেকনিক, বা যেটাকে আমরা অ্যাক্রোনিম বলি অনেক সময়, OSASCOMP। হ্যাঁ, এটা একটা আমার এই সূত্রটা সার্বজনীন স্বীকৃত, সারা ওয়ার্ল্ডেই রয়েছে, যে ওএস কম। হ্যাঁ, ওএস কম্প। ও দ্যাট মিনস হচ্ছে ওপিনিয়ন, এস দ্যাট মিনস হচ্ছে সাইজ, এ দ্যাট মিনস হচ্ছে এজ, এস দ্যাট মিনস হচ্ছে শেপ। এই প্রতিটার প্রথম লেটার দিয়ে আমি এটাকে অ্যাক্রোনিম বানিয়েছি। এইবার আমরা একটু সাজিয়ে যদি লিখতে চাই তাহলে আমরা ভুলটা কোথায় করেছি দেখব। আচ্ছা, প্রথমে কি আমাদের অ্যানশেন্ট এন তো হবে, ঠিক আছে, এন হলো। এনের পরে আসলে আমরা লিখব হচ্ছে লার্জ। ওকে, লার্জ, তারপরে আমরা সাইজটা এটা মেলাবো, কি বলে আমাদের সিকোয়েন্সটা। তাহলে হবে এন হবে না, তখন এ হয়ে যাবে, তো লার্জের এলটা কনসোনেন্ট। আর লার্জ এরপর নেব অ্যানশেন, ঠিক আছে, লার্জ অ্যানশেন। এরপরে আসবে হচ্ছে আমাদের রাউন্ড, এরপরে আসবে হচ্ছে আমাদের রাউন্ড, এবং তারপরে আসবে হচ্ছে রেড, এবং সবার শেষে আসবে টেবিল। এরপরে যা আছে তাই। সো এই সিকোয়েন্সটাকে আমরা কি বলবো, রাইট বলবো। কেন বলবো, চলো একটু মিলিয়ে নিই। প্রথমে কিন্তু লার্জ থাকবে, দেখো সিকোয়েন্সটা দেখো আমাদের,
সিকোয়েন্স লার্জ, লার্জ মানে হচ্ছে বৃহৎ, তাই না? এই লার্জটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে সাইজ। 2, অ্যানশেইন, অ্যানশেইনটা কি বলতো? অ্যানশেইনটা হচ্ছে এজ, 2 এর পরে হচ্ছে 3, ঠিক আছে? এরপরে আমরা কি নিয়ে আসবো বলতো? এরপরে নিয়ে আসবো হচ্ছে শেপ। শেপটা কোনটা? শেপ হচ্ছে 4, এই হচ্ছে শেপ, যে গোলাকৃতি নাকি ত্রিভুজ নাকি চতুর্ভুজ। আর এরপরে আসবো আমরা কিসে বলতো? কালার, এই হচ্ছে রেড। সো এই সিকোয়েন্সের আমরা বাইরে যেতে পারবো না, আগে পরে যা আছে থাকবে, এবং সবার শেষে কি দিয়ে দেবো? একটা নাউন দেব, ব্যাস। এই হচ্ছে আমাদের একটা সিস্টেম। এইভাবে তুমি যত বড় বাক্যই লিখো না কেন, ডিটারমিনার এবং এরপর যতগুলো অ্যাডজেক্টিভ বসুক না কেন, কোনো আপত্তি নেই, কিন্তু চাইলেই আমি সেই সিকোয়েন্সটা ব্রেক করতে পারবো না। ডিটারমিনার এবং নাউনের মাঝখানে হাজার শব্দ থাকতে পারে, কোনো সমস্যা নেই, হাজার অ্যাডজেক্টিভ থাকতে পারে, কিন্তু তার নাম হয়ে যাবে কি বলতো? নাউন ফ্রেজ। তার মানে যত রকমের বৈশিষ্ট্যের দিকেই যায় না কেন, আসল জিনিসটা কিন্তু একই রকম থাকছে। আশা করি বুঝতে পেরেছ। আলহামদুলিল্লাহ, এবং এর মধ্যে দিয়ে শেষ হলো আমাদের প্রথম লেকচার। আশা করি বুঝেছো এবং এনজয় করেছো। কি তোমার মনের অনুভূতি, কেমন বোধ করলে একটু কমেন্টে জানাও। আর এর মধ্য দিয়ে আমরা প্রথম আয়োজনটি শেষ করলাম। এখন একটু শিথিলায়ন, আমরা ছোট্ট একটা নাশিদ শোনার পর আবারও ফিরে আসবো দ্বিতীয় ক্লাসে। মনে রেখো, এক বিশাল কর্মযজ্ঞের সঙ্গে তুমি যুক্ত হয়েছ। এরপর তুমি তোমার নিজেকে নতুনভাবে আবিষ্কার করবে। যে স্বপ্ন নিয়ে তোমরা আমার সঙ্গে যুক্ত হয়েছ, এই স্বপ্নের পথে সবচেয়ে বড় কাঁটা হলো হতাশা। আর হতাশাগুলো আসবেই মূলত নিজের কাছ থেকেই, কিছু মানুষের কথা শুনে আর কিছুটা নিজের কাছ থেকে। আমি সবসময় তোমাদেরকে বলবো যে মানুষের কথাগুলোকে একেবারে তোয়াক্কা করবে না। বিশেষ করে এই মুহূর্তে জীবনে শাইন করার জন্য সবচাইতে যে জিনিসটি বেশি প্রয়োজন, আমি আবার রিপিট করছি, মডার্ন এই সময়ে তুমি যদি শাইন করতে চাও জীবনে, তাহলে সবচেয়ে যে জিনিসটি বেশি প্রয়োজন সেটি হচ্ছে সোশ্যাল গ্যাদারিং থেকে দূরে থাকা। অর্থাৎ যেখানে বেশি মানুষের সমাগম, বেশি সমালোচনা হওয়ার সম্ভাবনা, সেই জায়গাগুলো থেকে অ্যাভয়েড করতে হবে। বন্ধুর সংখ্যা কমিয়ে দিতে হবে। গ্রুপ, মেসেজিং, চ্যাট এগুলোকে কমিয়ে দিতে হবে। কারণ 10 জন মানুষের ভিতরে স্বভাবতই বেশিরভাগ মানুষ নেগেটিভ মাইন্ডেড হয়। আর নেগেটিভ মাইন্ড একজন মানুষের ক্ষেত্রে ভাইরাসের মতো কাজ করে। তুমি যদি নিজেকে ফ্রেশ রাখতে চাও, তুমি যদি কোনোভাবে নিজেকে ভালো কিছু করতে চাও, তাহলে নিজেকে যতটা পারো একটু নিজের কাছে রুমের ভিতরে বন্দি রাখো। দেখবে দিন শেষে আর যাই হোক অনুশোচনা হবে না, গিলটি ফিল হবে না। আশা করছি 25টা দিন তোমরা লেগে আছো চুম্বকের মতো, তারা যারা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আছো। ওকে, সো তোমাদের জন্য দোয়া রইল। এখন আমরা একটা ছোট্ট নাশিদ শুনবো এবং তারপরে ফিরে আসবো দ্বিতীয় লেকচারে। জানাতে থাকো তোমাদের মতামত। কত শুকর জানানো হয়নি তোমায়, কত প্রহর কেটেছে গোনায় গোনায়। কত শুকর জানানো হয়নি তোমায়, কত প্রহর কেটেছে গোনায় গোনায়। ও গো মালিক, ও গো মালিক, তোমার করে নাও শুধু আমায়, শুধু তোমার করে নাও তুমি আমায়। তোমার করে নাও শুধু আমায়, শুধু তোমার করে নাও তুমি আমায়। বালচর হয়ে আছে হৃদয়ের কোণ, তোমাকে পাওয়ার কবে আসবে লাগুন। বালচর হয়ে আছে হৃদয়ের কোণ, তোমাকে পাওয়ার কবে আসবে লাগুন। তৃষিত হৃদয়ে গভীর প্রণয়ে, তৃষিত হৃদয়ে গভীর প্রণয়ে, রহম সুধা দাও মুষলধারা। তোমার করে নাও শুধু আমায়, শুধু তোমার করে নাও তুমি আমায়। তোমার করে নাও শুধু আমায়, শুধু তোমার
সজার সজান সুশোভিত চারিদিক ফুলেদের রোমান তোমার জিকিরে তারা সদা সাজান তাদের মতো করে আমার মনো ঘরে তাদের মতো করে আমার মনো ঘরে জোছনা বসিয়ে দাও নূরের তারা তোমার করে নাও শুধু আমায় শুধু তোমার করে নাও তুমি আমায় তোমার করে নাও শুধু আমায় শুধু তোমার করে নাও তুমি আমায় কত শুকর জানানো হয়নি তোমায় কত প্রহর কেটেছে গুনায় গুনায় কত শুকর জানানো হয়নি তোমায় কত প্রহর কেটেছে গুনায় গুনায় ও গো মালিক ও গো মালিক তোমার করে নাও শুধু আমায় শুধু তোমার করে নাও তুমি আমায় তোমার করে নাও শুধু আমায় শুধু তোমার করে নাও তুমি আমায় শুধু তোমার করে নাও তুমি আমায় ওয়েলকাম ব্যাক। আলহামদুলিল্লাহ, আমরা ফিরে আসলাম দ্বিতীয় ক্লাসের শুরুতে। আশা করি ভালো আছো। চনমনে মেজাজ নিয়ে একেবারে ভালো থাকতে হবে, এটিই কথা। দেখো, ভালো আছি, ভালো থাকতে চাই, এই ভাবনাটাই একজন মানুষকে ভালো রাখে। আর ছোটোখাটো বিষয়গুলোকে, এই হতে পারে যেমন ধরো একজন একটা কথা বলেছে, অমুক তমুক কথায় মন ভেঙেছে, অথবা হতে পারে অর্থনৈতিক সমস্যায় আছো, কালকে কি হবে, পরের দিন কিভাবে ফর্ম ফিল আপ করবো, পরের মাস কিভাবে চলবো, এই সব কথাগুলোকে ইগনোর করো। সফল হবার ক্ষেত্রে প্রত্যেক মানুষের জীবনে স্টোরি মূলত তোমার মতোই। এগুলোকে বিসর্জন দাও, একেবারে দাঁতে দাঁত কামড়ে ক্লাসগুলো করতে থাকো। ইনশাআল্লাহ এই কষ্টের মুহূর্তগুলোই, মানুষের কান ভাঙানি এই কথাগুলোই তোমার জন্য স্মরণীয় গল্প হয়ে থাকবে। ওকে, সো এইগুলোকে পজিটিভ হিসেবে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এখন পুরো সময়টাই শতভাগ মনোযোগ চাই। যারা শতভাগ মনোযোগ দিবে বলে দ্বিতীয় ক্লাসটা শুরু করছো, ঝটপট করে কমেন্টে একটু লিখে দাও ইনশাআল্লাহ 100% মনোযোগ দিতে রাজি আছি, অথবা ওকে লেখো অথবা ইয়েস লেখো। ওকে, সো আমরা এখন ক্লাসটা শুরু করছি। ওকে, ক্লাসটা শুরু করছি, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তো চলো ক্লাসে ফিরে যাই। আলোচনা চলছে অ্যাডজেক্টিভের ওপরে। আমি চাইবো যে অযৌক্তিক কেউ কোনো কমেন্ট করবে না। ওকে, সো অ্যাডজেক্টিভের আলোচনা চলছে। আমরা আজকে অ্যাডজেক্টিভের যেটা জানার চেষ্টা করব, গতদিন আমরা বেসিক কিছু কাইন্ডসের কথা জেনেছিলাম, তোমাদের মনে রয়েছে কিনা। সেখান থেকে আমরা বলবো যে আদার ইম্পর্টেন্ট, আরও কিছু ইম্পর্টেন্ট হচ্ছে কাইন্ডস। কিছু টাইপস রয়েছে, সেইগুলো আমরা দেখব। এর সঙ্গে আমরা শিখব, একটু ছোট করে নিই ফন্টটা, খুব মনোযোগী হতে হবে। যারা বিশেষ করে পেইড ব্যাচে যুক্ত রয়েছে তাদেরকে কষ্ট করে নোটসগুলো করতে হবে না, শুধু দেখো, চোখ কান খোলা রেখে ক্লাসটি মনোযোগ দিয়ে করো। সো আদার ইম্পর্টেন্ট কাইন্ডস, অন্যান্য কিছু প্রকার। এর সঙ্গে আমরা জানার চেষ্টা করব অ্যাডজেক্টিভ ফ্রেজ সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। এর সঙ্গে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে আলোচনা করব। এর সঙ্গে আমরা অ্যাডজেক্টিভের যে সাফিক্সগুলো আছে সেগুলো একটু দেখে নেব আমরা এক নজরে। তো একটা কথা কি, যে তোমাদের মনে হতে পারে যে একটা ক্লাসে এতগুলো টপিক, ইজ ইট পসিবল? আসলেই পসিবল, এবং এটার মধ্য দিয়ে আমি তোমাকে দেখাতে চাই যে এই টপিকগুলোর সঙ্গে আসলে এই টপিকগুলোর সম্পৃক্ততা, এগুলো জানলেই কিন্তু বেসিকলি তুমি পরবর্তী অংশে ভালো করতে পারো। কেমন? তো সেক্ষেত্রে এখন আর কোনো কথা বলা যাবে না, জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতে থাকো। কেমন? ওকে, সো আমি বেসিকলি কালো কালারটা ইউজ করি। আচ্ছা, আমরা গতদিনে যে অ্যাট্রিবিউটিভ এবং প্রেডিকেটিভের কথা বলেছিলাম, আমরা আজকে আদার ইম্পর্টেন্ট কাইন্ডসের তালিকায় আমরা প্রথমে বলবো যে প্রপার অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আমরা বেসিকলি প্রপার অ্যাডজেক্টিভ নিয়ে একটু কথা বলবো।
প্রপার অ্যাডজেক্টিভের পরে আমি তোমাদের সাথে কথা বলবো হাইফেন অ্যাডজেক্টিভ নিয়ে। অ্যাডজেক্টিভের একটা ধরন হচ্ছে পিএইচ হাইফেন অ্যাডজেক্টিভ। আমি হাইফেন অ্যাডজেক্টিভ তোমাদের চেনাবো, কারণ এটিও খুব খুব ইম্পর্ট্যান্ট। হাইফেন অ্যাডজেক্টিভের সাথে তোমার আসবে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, সেটা আমি শিরোনাম আকারে দেবো না। এর সঙ্গে আমি তোমাদেরকে শেখাবো পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ওকে, তো এখানে আমি বিশেষ দ্রষ্টব্য দিয়ে শিরোনাম দিয়ে নটাবেনি, যেটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে আমি তোমাদের একটা নোটস দিচ্ছি। সেই নোটটা হলো যে আমরা ডিটারমিনার যখন শিখেছিলাম, ডিটারমিনার্সের যতগুলো প্রকার আছে, হ্যাঁ, প্রোনাউনের যে প্রকারগুলো রয়েছে সেইগুলো কিন্তু অ্যাডজেক্টিভেরও প্রকার। অর্থাৎ প্রোনাউনের ক্ষেত্রে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ বলেছি, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলেছি, ওগুলো একসময় ছিল প্রোনাউন, কিন্তু দেখা যায় যে নাউনের পূর্বে বসলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। আমি ওই প্রকারগুলো নিয়ে কথা বলবো না, ওগুলো শুধু সাধারণ প্রকার। কিন্তু স্পেশাল এই হলো তিনটা প্রকার যেটা নিয়ে কথা বলা যেতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এই হচ্ছে তিনটা। আমি এখনও দেখছি তোমরা অযথাই কমেন্ট করছো, দয়া করে ক্লাসটি কমেন্ট করো না, কেমন? আচ্ছা, এখন আমরা প্রথমত আসবো প্রপার অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলতে। সো ওই তোমার হচ্ছে যে ডিটারমিনার বলি, নোট দিই, অথবা হচ্ছে প্রোনাউন বলি, হ্যাঁ, ওই সবগুলোই কিন্তু মূলত অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সবগুলো প্রকার, যদি সেটা নাউনের আগে বসে। সো যারা ডিটারমিনারের ক্লাসটা করেছো বা প্রোনাউনের ক্লাসটা করেছো, আমার মনে হয় তোমাদের মনে রয়েছে কোনগুলো ডিটারমিনার কোনগুলো প্রোনাউন, সেগুলো নাউনের আগে বসলে সেগুলো অ্যাডজেক্টিভ হয়ে যায়। সো ওই সাধারণ ক্যাটাগরিগুলোকে আমি এখানে টানবো না, আমি তিনটা নিয়ে কথা বলছি। তাহলে প্রথম যে প্রকারটা চলে আসে সেটি হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। ওকে, সো প্রপার অ্যাডজেক্টিভটা কি? প্রপার অ্যাডজেক্টিভ হচ্ছে অন্য একটা বিষয়। আমি তোমাদের ছোট্ট একটা টেস্ট দিয়ে আলোচনাটা একটা অন্য লেভেলে নিয়ে যাই। সেটা হচ্ছে, আমি ধরো বললাম যে হি ইজ অ্যান ইংলিশ পোয়েট। তো এখানে ইংলিশের নিচে আমি আন্ডারলাইন করছি। আচ্ছা, প্রথমত দুইটা টেস্ট দিয়ে আমি দুইভাবে, ওকে, এখানে দেবো একটা ই, হ্যাঁ। তো এখন প্রশ্ন হলো যে চুজ দ্য কারেক্ট আনসার, কোন আনসারটি সঠিক? প্রথমটা, এটা দ্রুত, চুজ দ্য কারেক্ট আনসার, ECT, কোন আনসারটা সঠিক? একেবারে সূক্ষ্ম একটা পার্থক্য রয়েছে, একটু খেয়াল করে দেখো। সেটি হলো যে একটা রয়েছে হি ইজ অ্যান ইংলিশ পোয়েট, ইংলিশের ইটা হচ্ছে স্মল লেটার, আর হি ইজ অ্যান ইংলিশ পোয়েট, ইংলিশটা হচ্ছে ক্যাপিটাল লেটার। শুধু এইটুকু পার্থক্য। মাশাআল্লাহ, অলরেডি অনেকে ধরে ফেলেছে। অনেকে বলছে স্যার বি নাম্বার ইজ দ্য রাইট আনসার, যে ইংলিশ ক্যাপিটাল হবে। ওকে, ডান, ভেরি গুড। কেন হবে সেটা নিয়ে তো কথা আমি বলবোই। ওকে, সো এটাকে আমরা বলছি কি রাইট। এখান থেকে আরেকটি টেস্ট আমি তোমাকে দিচ্ছি। সেই কোশ্চেনটা হলো, একটু খেয়াল করো, যে হি ইজ অ্যান ইংলিশ পোয়েট, ইংলিশের নিচে আন্ডারলাইন করা হলো, এবং এখানে অপশান হিসেবে বলা হচ্ছে ইংলিশটার নাম কি। অপশান এ, এটি কি নাউন? অপশান বি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একেবারে ঝড়ো গতিতে ঝটপট করে একটু আমাকে জানিয়ে দাও, এখানে ইংলিশটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ? দ্রুত। আমরা প্রচুর পরিমাণে টেস্ট দিই, কারণ আমরা বিশ্বাস করি যে যত বেশি প্র্যাকটিস তত বেশি পূর্ণতা। ওকে, এটার অনেকে রাইট আনসার দিয়েছে, আবার ভুলও আমি দেখতে পাচ্ছি। ইংলিশটাকে এখানে নাউন ভাবার কোনোই কারণ নেই, বেসিকলি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আশা করি এই শর্টকাট টেকনিকটা তোমাদের মনে রয়েছে, যে যদি কোথাও ডিটারমিনার বা আর্টিকেল বসে, ডট 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 ডট, এর মাঝখানে বসবে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ। সো এটা মূলত অ্যাডজেক্টিভের স্থান। এটা মূলত কিসের স্থান? এটা হলো অ্যাডজেক্টিভের স্থান। ওকে, ডান। সো এই হলো ডিটারমিনার, আর্টিকেল। এই হচ্ছে পোয়েট মানে কবি, সে একজন ইংলিশ কবি। এই হলো নাউন। সো মাঝখানে যে শব্দটি বসবে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখন প্রশ্ন হলো, ইংলিশ শব্দটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এটা নাউনটা কি? সো আমি যদি কাউকে প্রশ্ন করি যে হোয়াট ইজ দ্য, এটা যদি অ্যাডজেক্টিভ হয়, হোয়াট ইজ দ্য নাউন অফ ইংলিশ, ইংলিশ তো অ্যাডজেক্টিভ। সো ইংলিশের তাহলে নাউনটা কি? প্রতিটা জিনিসেরই তো একটা করে নাউন থাকে, তাই না? তো সেইটা কি? হু ক্যান সে? আমি তোমাদের কাছ থেকে প্রত্যাশা করছি ঝটপট করে ঝড়ো গতিতে রাইট আনসারটা জানিয়ে দাও। শেখার কোনো শেষ নেই, শিখতে হবে অনেকভাবে। হোয়াট ইজ দ্য নাউন অফ ইংলিশ, ইংলিশের নাউনটা কি? ইংলিশের নাউন হচ্ছে, রাইট উত্তর, ইংল্যান্ড। ENGLAND, ইংল্যান্ড। কি অবাক হয়ে যাচ্ছ? হ্যাঁ, এইবার তোমরা জেনে রাখো,
ইংল্যান্ড হচ্ছে প্রপার নাউন, কোনো কিছুর নাম। বাংলাদেশ, ইংল্যান্ড, আমেরিকা এগুলো হচ্ছে প্রপার নাউন। এই প্রপার নাউনটারই আবার অ্যাজেক্টিভ হয়। প্রপার নাউন থেকে সৃষ্টি অ্যাজেক্টিভগুলোকে বলা হয় প্রপার অ্যাজেক্টিভ। ভুলে গেলে চলবে না, আমরা রয়েছি প্রপার অ্যাজেক্টিভের মধ্যে। তার মানে প্রপার নাউন থেকে সৃষ্ট যে অ্যাজেক্টিভ সেটাই হচ্ছে প্রপার অ্যাজেক্টিভ। তার মানে ইংল্যান্ড হচ্ছে মূলত নাউন, আর এটার অ্যাজেক্টিভ হচ্ছে ইংলিশ। থ্যাংক ইউ সো মাচ। যারা জানতে না তাদেরকে শেখানো হলো। এখন আমরা একটা লম্বা লিস্ট দেব যে কোনগুলোর আসলে কি ধরনের নাউন হয়। আচ্ছা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে প্রপার অ্যাজেক্টিভের। আজকে তোমাদেরকে প্রচুর পরিমাণে আমি স্লাইড শেয়ার করব, এবং এই স্লাইডগুলো তোমরা পেয়ে যাবে যারা পেইড ব্যাচে যুক্ত আছো তারা। অনেকে বলে যে স্যার ক্লাসগুলো তো ফ্রি হয় অনেক সময়, কিন্তু আচ্ছা, এখানে তোমাদের একটা বিষয় আমি বলি যে এই চমৎকার হচ্ছে ইয়েটা শিটগুলো চমৎকারভাবেই তোমরা কিন্তু যারা পেইড এই আমার সাথে আছো, পেইড ব্যাচ মানে এটাই রে বাবা, বইয়ে আরও চমৎকার করে সাজানো আছে। সো টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে? সো তোমরা বই যারা নিয়েছো, পিডিএফ যারা নিয়েছো, সাপোর্টিং নোট হিসেবে সেখানেই রয়েছে, টেনশনের কোনো কারণ নেই। তো প্রিমিয়াম ব্যাচে ভর্তি হলে কি আসলে কোনো সময় প্রিমিয়াম ব্যাচে যা দেওয়া হয় এটা কোনোভাবেই তুমি পাবলিকলি পাবে না। এনিওয়ে, এই জিনিসটা তোমাদের সকলের জেনে রাখা দরকার যে আমেরিকা এটি হচ্ছে একটা প্রপার নাউন, যার অ্যাজেক্টিভ হচ্ছে আমেরিকান। সো আর্জেন্টিনা, আর্জেন্টিনাইন, ঠিক আছে? অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ান। ওকে, বাংলাদেশ একটু দেখে নাও। আচ্ছা, দেখি তো ইংল্যান্ডের কোনো ঘর আছে কিনা। ওয়াও, এইবার পেয়ে গেছি তোমায়, রাইট? সো এইভাবে এই শব্দগুলো দেখে নিতে হয়। এটা যে খুব কঠিন বিষয় তা না, দুই একবার করে দেখলেই কিন্তু কন্ট্রোলে চলে আসে। সো ইংল্যান্ড, এটার অ্যাজেক্টিভ মানে প্রপার অ্যাজেক্টিভ হচ্ছে ইংলিশ। ইংলিশ অবশ্য নাউনও হতে পারে যখন সেটা কোনো বিষয়ের নাম হয়। হ্যাঁ, যদি সেটা কোনো সাবজেক্টের নাম হয়, আই রিড ইন ইংলিশ, আমি ইংরেজি সাবজেক্টে পড়ি, তখন ইংলিশটা কিন্তু হচ্ছে নাউন। হ্যাঁ, তো কোনো পঠিত সাবজেক্টের নাম হলে ইংলিশ হয়ে যায়, কিন্তু বেসিক্যালি অন্যান্য ক্ষেত্রগুলোতে এই ইংলিশটাকে আমরা কি বলি বলো তো? হ্যাঁ, এটা অ্যাজেক্টিভ হয়ে যায়। তো এভাবে তোমাদের কাজ হচ্ছে ক্লাসটি শেষ করে আমি এগুলো সব দিয়ে দেবো, সেগুলো তোমরা একটু দেখে নিও। যেমন আয়ারল্যান্ড, সেটা হয়ে যায় আইরিশ, ঠিক আছে? চমৎকার মজার জিনিস রয়েছে। এবং বাংলাদেশে একটা ব্যাংক রয়েছে, তার নাম হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। এখন কাউকে যদি বলা হয় ডাচ বাংলা ব্যাংক কোন দেশীয়, তো তুমি হয়তো ডাচ বাংলা দেখে ফিল করবে বাংলা, কিন্তু এখানে মনে রাখতে হবে এটা হলো মূলত ডাচ বলতে বলা হয় নেদারল্যান্ড এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় বা যৌথ সিস্টেমে মূলত ডাচ বাংলা ব্যাংক। সো এই শব্দগুলো যে কতটা ইম্পর্টেন্ট তা তোমাকে বলে বোঝানো যাবে না। ক্লাসটি শেষ করে তোমার কাজ হচ্ছে, পেইড ব্যাচে আমি এটা দিয়ে দেবো, সেখান থেকে চমৎকারভাবে একটু নিয়ে নেওয়া, রাইট? এই যে পাশে মোস্ট ইম্পর্টেন্ট 50টা দিয়েছি। হ্যাঁ, খুব বেশিও দরকার নেই, আপাতত আমার জানা মতে এগুলোই আসে। হ্যাঁ, যেমন সুইস ব্যাংক কোথায়, আমার মনে হয় এরপর আর কারো ভুল হবে না। সুইস ব্যাংক হচ্ছে সুইজারল্যান্ডে। হ্যাঁ, কারণ হচ্ছে সুইজারল্যান্ডেরই অ্যাজেক্টিভ হচ্ছে সুইস ব্যাংক। হ্যাঁ, প্রপার অ্যাজেক্টিভ। ওকে, আশা করি এই শীটটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। এখন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। কেউ যদি প্রশ্ন করে যে আসলে ইংলিশটা কি, তো তুমি অবশ্যই বলবে সেটা অ্যাজেক্টিভ। তো যদি বলে যে অ্যাজেক্টিভের প্রথম লেটার কেন ক্যাপিটাল হলো, তাহলে তোমাকে মনে রাখতে হবে, এখানে ছোট্ট করে এই নোটটা আমি তোমাকে করে দেব, যে প্রপার অ্যাজেক্টিভগুলো is always in capital letter, মানে স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার। প্রপার অ্যাজেক্টিভ যেগুলো ইজ অলওয়েজ ইন ক্যাপিটাল লেটার, এটা মূলত ক্যাপিটাল লেটারে থাকে, প্রথমটা সর্বদাই ক্যাপিটালে থাকে। অনেকে প্রশ্ন করে যে এর আসলে ইটা ক্যাপিটাল কেন? কারণ যখনই তুমি আমেরিকা থেকে আমেরিকান বলবে, এটা বড় হাতেরই থাকবে। বাংলাদেশ থেকে বাংলাদেশি, বিটা কিন্তু বড় হাতেরই লেটার থাকবে, ঠিক আছে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো প্রপার অ্যাজেক্টিভ, এটা আমরা একটা দেখলাম। এবার আরেকটা টেস্ট আমি তোমাদেরকে দিই, যেটার সঙ্গেও একটা সম্পৃক্ততা রয়েছে। যেমন I like this school bus. Okay, I like this school bus.
সো এখানে স্কুলের নিচে আমি তোমাদের আন্ডারলাইন করলাম এবং প্রশ্ন করছি যে স্কুলের নামটা কি। তো আমি এখন অপশান হিসেবে বলছি যে এটা কি নাউন হবে নাকি অপশান হিসেবে এটাকে অ্যাডজেক্টিভ বলতে পারি। সো ঝটপট করে তোমরা আমাকে একটু বলো দেখি। আই লাইক দিস স্কুল বাস, আমি এই স্কুল বাসটা পছন্দ করি। ইয়েস, দেখো নর্মালি যারা বিগিনার লেভেলে তারা বলবে যে স্যার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো তো নাউন, সো নাউন দিয়ে সে বসে থাকবে। কিন্তু এখানে একটা সূত্র তোমাকে মাথায় নিতে হবে, সেটি হলো যে পাশাপাশি দুইটা নাউন যদি কখনো একসাথে বসে, পাশাপাশি দুইটা নাউন, দেখো স্কুলও নাউন আবার বাস এটাও হচ্ছে নাউন। সো পাশাপাশি যখন দুইটা নাউন একসাথে বসে তখন আগের নাউনটা নাম হয়ে যায় নাউন অ্যাডজেক্টিভ। সে নাউন কিন্তু তার অ্যাক্টিভিটিটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভের মতো। সো এই টাইপের অনেক প্রশ্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসে। হি ইজ অ্যান ইংলিশ টিচার, রাইট, অথবা আই লাইক স্কুল বাস, অথবা পেন্সিল বক্স, অথবা ম্যাঙ্গো ট্রি, দুইটা নাউন একসাথে থাকলে আগের নাউনটা নাম হয়ে যাবে নাউন অ্যাডজেক্টিভ। তার মানে আমরা প্রপার অ্যাডজেক্টিভ শেখাতে এসে বা শিখতে এসে আমরা কিন্তু আরেকটা ক্যাটাগরি সম্পর্কে জানলাম, সেটি হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ, ঠিক আছে। সো এইখানে আমরা একটু রেডমার্ক করে দিই। সো এটাকে বলা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ নিয়ে আমার মনে হয় না যে কারো কোনো ঝামেলা থাকার কথা। সো প্রপার অ্যাডজেক্টিভ থেকে বিদায় নেওয়ার পূর্বে আমি আরেকটা এক্সাম্পল দিই তোমাদের। যেমন আমি যদি বলি ENGLAND, ইংল্যান্ড ইজ ফেমাস, ইংল্যান্ড ইজ FAMOUS, ইংল্যান্ড ইজ ফেমাস ফর ইটস কি বলবো, হিস্ট্রি অ্যান্ড কালচার, CULTURE, কালচার, হিস্ট্রি অ্যান্ড কালচারের জন্য আমি এখানে ইংল্যান্ড কথাটি ইউজ করেছি। এবার আমি আরেকটি বাক্য লিখব, আমি লিখব যে ইংলিশ, ওকে, হিস্ট্রি, TORY, ইংলিশ হিস্ট্রি অ্যান্ড কালচার আর ফেমাস। আমার দুইটা বাক্যের অর্থ মানে প্রায় সিমিলার, একই ধরনের কথা, যে ইংল্যান্ড ইজ ফেমাস ফর ইটস হিস্ট্রি অ্যান্ড কালচার, অর্থাৎ ইংল্যান্ড তার ইতিহাস এবং সংস্কৃতির জন্য খুবই বিখ্যাত। একই কথা ইংলিশ হিস্ট্রি, এই ইংলিশ হিস্ট্রি মানেই হচ্ছে ইংল্যান্ডের ইতিহাস, ঠিক আছে। ইংলিশ হিস্ট্রি অ্যান্ড কালচার আর ফেমাস। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা চাইলে প্রপার নাউন দিয়েও করতে পারি, অথবা সেই প্রপার নাউনের প্রপার অ্যাডজেক্টিভ দিয়েও আমরা করতে পারি, ঠিক আছে। এই বিভিন্ন ধরনের ব্যবহারগুলো তোমাকে জানতে হবে। আর ওই যে আমি লম্বা একটা লিস্ট দিয়েছি সেগুলো আশা করি দেখে নেবে। ব্যাস, এই হলো আমাদের প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভের পরে কি বলতো, প্রপার অ্যাডজেক্টিভের পরে হচ্ছে হাইফেন অ্যাডজেক্টিভ। এটা খুবই মজার এবং খুবই ফানি। PHENED, হাইফেন অ্যাডজেক্টিভ। হাইফেন অ্যাডজেক্টিভ মানে একটা হাইফেন থাকবে, ধরো একটা ওয়ার্ড মাঝখানে একটা হাইফেন আর একটা ওয়ার্ড, ঠিক আছে। আর এই ওয়ার্ড যে শব্দগুলো বেসিকলি কিন্তু সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, কারণ তারা কার আগে বসবে, নাউনের পূর্বে বসবে। সো ওয়ার্ড মাঝখানে একটা হাইফেন আর একটা ওয়ার্ড, এটা মূলত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে এবং সে বসবে কার পূর্বে, নাউনের পূর্বে। মোটামুটি এই ধরনের শব্দ তোমরা হরহামেশা প্রচুর পরিমাণে বহুত সময় দেখে থাকো। যেমন আমি তোমাকে যদি বলি যে 3, আমি তোমাকে বলছি যে 3 years old, আরেকটা ফ্রেজ করছি আমি 3 year old, আরেকটা আমি দিচ্ছি 3 মাঝখানে হাইফেন। আমি সেন্টেন্স লিখবো না, শুধুমাত্র এই তিনটা ফ্রেজ দিয়ে আমি তোমাকে জিজ্ঞাসা করব যে চুজ দ্য কারেক্ট ফ্রেজ। আমি বলছি যে চুজ দ্য কারেক্ট ওয়ান। 3 বছর বয়সের, ধরো আমার বাংলা, রাইট কোনটিকে বলবে, চুজ দ্য কারেক্ট ওয়ান, নিচের কোনটিকে তুমি সঠিক বলবে, 3 years old নাকি 3 year old নাকি 3 year old মাঝখানে হাইফেন। খুবই কনফিউজিং যে 3 বছরের বলতে আমি আসলে কোনটি ব্যবহার করব। আমি এই টেস্টটাকে মাথার উপরে রেখে আমি সামনে আরেকটু আলোচনা গভীরে প্রবেশ করি। সেটা হলো যখন সবগুলো শব্দই মূলত নাউনের আগে বসে। যেমন আমি যদি বলি যে হি ইজ ফিলিং ইন দ্য গ্যাপ, ওকে, চাইল্ড।
অথবা তুমি যদি বলো যে আই স আ ডট ডট চাইল্ড, তাহলে এই ফিলিং ইন দ্য গ্যাপে কিন্তু তুমি এখানে সবগুলো বসাতে পারবে। হ্যাঁ, তো এইখানে যে শব্দটা বসবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ আমাদের নিয়মও কিন্তু ওই আগেরটাই। ইংরেজির তো আর কোনো বিশেষ বিশেষ নিয়ম নেই, একটা নিয়মে আসলে কোনো কোনো সময় শর্ট হয়, ব্রড হয়, বড় হয়ে যায়। সো ডিটারমিনার এবং নাউনের মাঝখানে যে শব্দটি বসবে সেটা অ্যাডজেক্টিভ। সো এগুলোকে আমরা বসাতে পারি যে আমি একটা 3 বছর বয়সের শিশুকে দেখেছিলাম। এখন প্রশ্ন হলো যে তুমি এখানে কোনটা বসাবে। আমি বলছি যে আই স 3 years old চাইল্ড, ইজ ইট রাইট? তোমার কাছে কি এটা রাইট মনে হচ্ছে? নো, এটা কোনোভাবে রাইট নয়। কেন রাইট নয়? এটা হচ্ছে রং। কেন রং? কারণ এই অংশটুকু যদি অ্যাডজেক্টিভ হয়, এই অংশটুকুকে যদি আমরা অ্যাডজেক্টিভ হিসেবে দাবি করি, ভালো করে বুঝো, আর্টিকেল এবং নাউন এর মাঝখানে বসা শব্দটিকে অ্যাডজেক্টিভ বলছি, এটাই স্বাভাবিক। তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে দাবি করছি, মনে রেখো অ্যাডজেক্টিভ কখনোই প্লুরাল হয় না। ইয়ার্স হতে পারে, কোনোভাবে হতে পারে? নো, ইয়ার্স তো প্লুরাল হয়েছে। আমরা কি কখনো কোনো অ্যাডজেক্টিভ হলে তাকে প্লুরাল করতে পারবো? গুডস, ব্যাডস, নাইসেস, এরকম কি বলি? না, আসলে এই শব্দগুলো অ্যাডজেক্টিভের মতোই, ওই শব্দগুলোর মতোই। সুতরাং এখানে এস যুক্ত করাই আমার বড় অপরাধ হয়েছে। সো এটা রাইট উত্তর যেটা হবে আই স, একটু খেয়াল করো, আই স, এইটা হচ্ছে রাইট উত্তর। এসটা দেওয়া যাবে না, তাহলে বাক্যটা রাইট হয়ে যাবে। এখন একটা প্রশ্ন হলো, যখন 2 বা 2-এর অধিক শব্দ, সাধারণত 2টি শব্দের কথা বলা হয়, 2 বা 2-এর অধিক শব্দ মূলত একটি অর্থকে বোঝায় এবং সেটা নাউনের পূর্বে বসে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে 2-এর অধিক শব্দ, সেগুলোর ক্ষেত্রে হাইফেন ইউজ করাটাই বেশি প্রযোজ্য। অর্থাৎ আমরা এটাকেও রাইট বলতে পারি, আবার আমরা চাইলে এটার মাঝখানে হাইফেনও ইউজ করতে পারি। হ্যাঁ, যদি আমরা মাঝখানে হাইফেন ইউজ করি তাহলে তার নাম হচ্ছে হাইফেন অ্যাডজেক্টিভ। তার নাম কি? হাইফেন অ্যাডজেক্টিভ। আমি একটু লিখে দিই, এটার নাম হচ্ছে হাইফেন অ্যাডজেক্টিভ। ওকে। আর যদি আমরা মাঝখানে হাইফেন ব্যবহার না করি বা হাইফেন ব্যবহার না করা থাকে, এই হাইফেন ব্যবহার করা বা না করার জন্য কোনো বিশেষ রেস্ট্রিকশন নেই, এটা মনে রেখো। সো যদি আমরা হাইফেন ব্যবহার করি এর নাম হচ্ছে হাইফেন অ্যাডজেক্টিভ, আর যদি হাইফেন অ্যাডজেক্টিভ না ব্যবহার করি তার নাম হয়ে যাবে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। কি নাউন? কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ মানে কম্পাউন্ড মানে কি? যৌথ না, একসাথে একের অধিক শব্দ মিলে একটা জিনিসের মতো আচরণ করা। তাহলে নিশ্চয়ই বুঝে ফেলেছ যে হাইফেন অ্যাডজেক্টিভ আর কম্পাউন্ড অ্যাডজেক্টিভের মধ্যে একটাই পার্থক্য, কোনো জায়গাতে সেই হাইফেন নেবে, কোনো জায়গায় নেবে না। এখন ইংরেজিতে এরকম নির্দিষ্ট কিছু শব্দ রয়েছে যেগুলো কোনো কোনো সময় হাইফেন হয় অথবা হয় না, সেগুলো আমি এক্ষুনি তোমাদের শেয়ার করছি। তো এখন আমি যদি এরকম একটা বাক্য দিই এই আলোচনা শেষে, দেখি তোমরা কতজনে পারছো সেটা, ঝটপট করে রাইট আনসারটা দিয়ে দাও। ধরো আমি বললাম যে ইট ইজ আ ওয়েল নোন, ইট ইজ আ ওয়েল নোন ইস্যু। ধরো বললাম যে ইট ইজ আ ওয়েল নোন ইস্যু। ওয়েল এবং নন, খেয়াল করো। অথবা আমি আরেকটি বাক্যতে বললাম যে ইট ইজ আ লং টার্ম ইস্যু। ইট ইজ আ লং টার্ম ইস্যু। তোমরা এরকম অনেক শব্দ দেখেছ। হ্যাঁ, দুইটা শব্দ মিলে একটা বিষয়কে বোঝায়। ওয়েল নোন, সুপরিচিত, লং টার্ম, দীর্ঘমেয়াদী, মানে শব্দ দুইটা হতে পারে কিন্তু অর্থ মূলত হচ্ছে একটা। তাহলে ওয়েল নোন ভালো পরিচিত এরকম নয়, একসাথে হচ্ছে সুপরিচিত। এটা সুপরিচিত একটা ইস্যু। ইটস আ লং টার্ম, এটা দীর্ঘমেয়াদী একটা ইস্যু। সো দুইটা শব্দ হতে পারে, অর্থ হচ্ছে একটা। এখন আমার প্রশ্ন হলো কোনটাকে বলবো আমি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আর কোনটাকে বলবো আমি হাইফেন অ্যাডজেক্টিভ? আমার মনে হয় ন্যূনতম জ্ঞান যদি থাকে তোমার ভেতরে এবং একটুও যদি বেসমেন্ট থাকে আমার ক্লাসের এই বিষয়ের সাথে, তাহলে আর একটু দেরি করবে না। অ্যান্ড আই থিঙ্ক ওয়েল নোন এটাকে তুমি সিম্পলি বলবে যে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। আপনি এখানে হাইফেন ইউজ করেননি, যদি হাইফেন ইউজ করেন কোনো অপরাধ? নো, এটা নিয়ে আসলে কোনো ভুল ধরা যাবে না। বিশেষ করে ওল্ড গ্রামারগুলোতে খুবই
রেস্ট্রিকশন ছিল এগুলোর ব্যাপারে। মডার্ন গ্রামারগুলোতে বলা হচ্ছে যে এই হাইফেন দেন বা না দেন এটা নিতে কোনো সমস্যা নেই, কারণ আপনি ডিটারমিনার আর নাউনের মাঝখানে শব্দটা বসিয়েছেন, এটাই বড় কথা, সে অটোমেটিক্যালি অ্যাজেক্টিভ হয়েছে। অতএব এই অ্যাজেক্টিভকে কম্পাউন্ড অ্যাজেক্টিভ বলবেন নাকি হাইফেন অ্যাজেক্টিভ বলবেন এত কিছু আপনাকে ডিসক্রাইব করার দরকার নেই। তাহলে ইটস আ লং টার্ম ইস্যু, সো এইটাকে আমরা বলছি হাইফেন অ্যাজেক্টিভ। ওকে, সো এবার তোমাদের কি কারো কোনো প্রশ্ন রয়েছে আমাকে একটু বলো তো। আশা করি নেই। এখানে ছোট্ট আরেকটি বিষয় আমি ইনক্লুড করি যে যদি কখনো এই হাইফেন অ্যাজেক্টিভ হোক অথবা কম্পাউন্ড অ্যাজেক্টিভ হোক, এরা কিন্তু কখনোই প্লুরাল হবে না, এর মাঝে কখনোই প্লুরাল হবে না। এটা যেন অবশ্যই তোমাদের মনে থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়। সো আমি তোমাদেরকে যেটা করব যে একটা লম্বা লিস্ট আমি তোমাদের দেব, এই হাইফেন অ্যাজেক্টিভের একটা লম্বা লিস্ট আমি তোমাদের দেব। তোমাদের কাজ হচ্ছে সেইগুলোই বারবার পড়ে নেওয়া, এবং আমার বিশ্বাস যে আসন্ন যে কোনো পরীক্ষাতে এইগুলোই ব্যবহার হয়। সো তুমি চাইবে যদি মনে করো যে এই হাইফেনগুলো ইউজ করবে, ওকে, যদি না করো কোনো সমস্যা নেই। অ্যাবসেন্ট মাইন্ডেড, ভুলো মন, ব্যাড টেম্পার্ড, বদ মেজাজি, ব্র্যান্ড নিউ, একেবারে নতুন, ব্রড মাইন্ডেড, উদারমনা। একটা বিষয় খেয়াল করো, শব্দের সংখ্যা 2টা, কিন্তু অর্থ মূলত কয়টা বলো তো? অর্থ হচ্ছে একটা। আমি এই শীটটাও তোমাদেরকে পেইড ব্যাচে যারা যুক্ত আছে আমি সেখানে দিয়ে দেবো চমৎকারভাবে, ক্লাসটি শেষ হওয়া মাত্রই। ঠিক আছে, লম্বা একটা লিস্ট, সুন্দর সুন্দর। হ্যাঁ, যে ওয়েল অফ মানে সচ্ছল বা ধনী, যে ওয়েল নোন, কমা দিতেও পারো অথবা নাও দিতে পারো। হ্যাঁ, কোনো কোনো শব্দে যে লং টার্ম, তার মানে আমি যে এক্সাম্পলসগুলো ব্যবহার করছি বা ভবিষ্যতে তুমি কোথাও দেখবে, ঘুরে ফিরে বেসিক্যালি কিন্তু এগুলোই তুমি দেখতে পাবে। ওকে, এগুলো তোমাদের জন্য বিশাল এক রিসোর্সেস, এগুলো তোমাদের শেখার বিষয়কে সহজ করে দেবে। যেটা আমি শিখতে অনেক সময় লেগেছে আমার কাছে, অনেকটা সময়, সেগুলো তোমাদের কাছে অনেক সহজ হয়েছে। এখন তো সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করছি তোমাদের সামনে, আর আমরা আমাদের জীবনে অনেক কষ্ট করে সেগুলো অর্জন করেছি। আমি আমার জীবনে যত কিছু অর্জন সাজানো গোছানোভাবে তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করছি, তোমরা একটু নাও সেগুলো। এবার আসো আমরা হাইফেন অ্যাডজেক্টিভের পরে আসবো পার্টিসিপল অ্যাডজেক্টিভ। পার্টিসিপল অ্যাডজেক্টিভ, পার্টিসিপল অ্যাডজেক্টিভ থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষা অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিংয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন হয়। সেটি হলো পার্টিসিপল অ্যাডজেক্টিভের 2টা ফর্ম তোমরা মনে রাখবে, 2টা ফর্ম। সেখানে আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, বোরিং আর আরেকটা হচ্ছে বোর্ড। ওকে, সো যদি কখনো আইএনজি থাকে, বোর্ড মানে বিরক্ত হওয়া, আর যদি ইডি থাকে, তাহলে এই হচ্ছে 2টা ভিন্নতা। পার্টিসিপল অ্যাডজেক্টিভস হচ্ছে টু কাইন্ডস, অর্থাৎ 2 প্রকার। একটা হচ্ছে আইএনজি যুক্ত, একটা হচ্ছে আইএনজি যুক্ত, আর একটা হচ্ছে ইডি যুক্ত। আমি একটা শব্দ দিয়ে বোঝালাম যাতে তোমার সুবিধা মনে হয়। সো যদি কখনো ভার্বের সঙ্গে আইএনজি থাকে অথবা ভার্বের সঙ্গে ইডি থাকে, যেটাকে আমরা পাস্ট পার্টিসিপলও বলতে পারি। হ্যাঁ, তো যদি কখনো ভার্বের সঙ্গে আইএনজি থাকে এবং ভার্বের সঙ্গে ইডি থাকে, এই 2টা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এরা মূলত পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। পাশাপাশি আরেকটা মজার তথ্য তোমরা এখানে মনে রেখো, যে যখন এই আইএনজি যুক্ত শব্দটি কোথাও বসে, এই শব্দগুলো বেসিক্যালি ব্যবহার হয় কোনো থিং মানে কোনো বিষয়বস্তু বা কোনো ফ্যাক্ট, কোনো বিষয় নিয়ে যখন কথা বলা হয়। কিন্তু এই ইডি যুক্ত অ্যাডজেক্টিভগুলোর ব্যবহার হয় যেখানে কোনো পার্সনের উপস্থিতি থাকে, হ্যাঁ, বা পার্সন যখন কোথাও সাবজেক্ট হয়। আমি লিখে দিচ্ছি এবং তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে। সো একটা টেস্ট দিই, অ্যান্ড দ্য টেস্ট ইজ, প্রশ্ন হচ্ছে দ্য মুভি ওয়াজ ফিলিং ইন দ্য গ্যাপ। অপশানে বলা হচ্ছে দ্য মুভি ইজ বোরিং, অর বি হচ্ছে বোর্ড। বলো দেখি রাইট আনসারটা কি হবে। খুব ইজিলি আনসারটা করতে পারবে, কারণ এই জায়গাতে কিন্তু বোরিংও হতে পারে, বোর্ডও হতে পারে, কিন্তু বসাবে কি বোরিং না বোর্ড সেটা ডিপেন্ড করবে মূলত আগের সাবজেক্টের উপরে। আগের সাবজেক্টটা যদি থিং বা ফ্যাক্ট হয়, কোনো বিষয়বস্তু হয়, কোনো পার্সন ব্যতীত অন্য কিছু হয়, তাহলে আমরা সেখানে ব্যবহার করব বোরিং। রাইট, কি মজার বিষয়। কিন্তু যদি এই সেম বাক্যটাই আমি একটু টেনে নিয়ে যাই পরের পেজে, যদি এই সেম বাক্যটাই যদি আমি এইভাবে লিখতাম যে আই অ্যাম ফিলিং ইন দ্য গ্যাপ, 2টি অপশান, এই হচ্ছে আমার 2টি অপশান।
সো হোয়াট উইল বি দ্য রাইট আনসার? আমার মনে হয় ন্যূনতম জ্ঞানও যদি থাকে আমার, বা আমার কথার দিকে যদি একটু মনোযোগ রাখো, তুমি খুব ইজিলি আনসার করতে পারবে। আই এম বোর্ড, আমি বিরক্ত, তার মানে আই এম বোর্ড উইথ সামথিং বা আই এম বোর্ড বাই সামথিং। কোনো কিছু দ্বারা, কোনো কিছুর মাধ্যমে যখন আমি প্রভাবিত হই, তখন বেসিক্যালি সেখানে কি বসে? বোর্ড বসে। ঠিক আছে? তাহলে এরপরে হাজার হাজার এক্সাম্পল যদি আমি দিই আইএনজি যুক্ত শব্দগুলো এবং ইডি যুক্ত শব্দগুলো, আমার মনে হয় না তোমার বসাতে কোনো সুবিধা হবে। আমি একটা ছোট্ট শর্টকাট টেকনিক আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটু পরেই। বেসিক্যালি এই আইএনজি যুক্ত যে শব্দগুলো, সেইগুলো মূলত মানে মানে কাকে ইঙ্গিত করে সেটা একটু বলি। এটা মূলত তোমার হচ্ছে একটা ফিলিং, হ্যাঁ, এটা ফিলিং বা এটা হচ্ছে একটা ইফেক্ট, এটা একটা ফিলিং বা এটা ইফেক্ট। আর যেটা হচ্ছে ইডি যুক্ত শব্দগুলো সেটা হচ্ছে অ্যাফেক্টেড, মানে তুমি অন্যের দ্বারা সেটা অ্যাফেক্টেড হও বা ফিল করো। আমি এই জন্য ছোট্ট করে লিখে দিলাম, কারণ আমি বিশ্বাস করি আমার এই ক্লাসগুলোতে একেবারে বেসিক লেভেলে রয়েছে এমন তো নয়, অনেকে অ্যাডভান্স লার্নারও রয়েছে, তারাও ফিল করতে পারো। আসলে ফিলিং বা ইফেক্ট জাস্ট, এটা একটা ফিলিং, একটা ইফেক্ট। দ্য মুভি ওয়াজ বোরিং, এটা একটা তুমি ইফেক্ট, তুমি খেয়াল করো, একটা প্রভাব। কিন্তু তুমি যখন প্রভাবিত হচ্ছ, আই এম অ্যাফেক্টেড, এই যে তুমি প্রভাবিত হচ্ছে তার ধরনটাই হচ্ছে বোর্ড। ওকে, সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এখন আমি যদি একটা টেস্ট দিই, আরেকটা টেস্ট দিই, দেখি তো তোমরা পারছো কিনা। এই টেস্টটা আমাকে বলো যে দিস ইজ রিয়েলি অ্যামিউজড আর দিস ইজ রিয়েলি অ্যামিউজিং। দুইটা বাক্যের ভিতরে কোন বাক্যটাকে রাইট বলবে? দিস ইজ রিয়েলি অ্যামিউজড অথবা দিস ইজ রিয়েলি অ্যামিউজিং। ঝটপট করে ঝড় গতিতে বলো। মাশাআল্লাহ, এই আনসারটা তো পারবেই দিতে। তার আগে হ্যাঁ, এটা দেখিয়ে আমি তোমাদেরকে স্লাইডটা শেয়ার করি। যখন তুমি সাবজেক্ট হিসেবে থিং বা ফ্যাক্ট পাবে, দেখো সাবজেক্ট হিসেবে কিন্তু কোনো পার্সন নয়। ওকে, সো বিষয় বা থিং, অতএব তুমি আইএনজি যুক্তটা নেবে। সো হিয়ার ইজ দ্য রাইট আনসার। কিন্তু কোনোভাবে ধরো আমি যদি এই বাক্যটা এইভাবে আমি বলতাম, সাবজেক্টের জায়গাতে আমি নোট হিসেবে দিচ্ছি, এনওটি নোট, সাবজেক্ট হিসেবে দিস ইজ রিয়েলি অ্যামিউজড, তো দিসের জায়গাতে হি ইজ রিয়েলি অ্যামিউজড। হ্যাঁ, সে খুবই উচ্ছ্বসিত, আনন্দিত। যখনই আমি কোনো পার্সন ইউজ করে ফেলবো সাবজেক্টের জায়গায়, তখন আমাকে ইডিটাই চুজ করতে হবে। তাহলে নিশ্চয়ই সঠিক আনসার বুঝতে পেরেছ। এখন অনেকে প্রশ্ন হলো যে ইংরেজিতে কি এই ধরনের শব্দগুলো কি অগণিত, অনেক পরিমাণ? না, অগণিত বলা যাবে না। হাতে গোনা কিছু শব্দ রয়েছে যেগুলো ঘুরে ফিরে বারবার ইউজ হয়। তো আমি সেগুলোই তোমাদের দিচ্ছি। ক্লাসটি শেষ করে আমি এই চমৎকার স্লাইডটিও তোমাদেরকে দিয়ে দেবো পেইড ব্যাচে, যারা ভর্তি হয়ে রয়েছে। লিস্ট অফ প্রেজেন্ট পার্টিসিপল, যেটাকে আমরা আইএনজি বলি, এবং আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে আইএনজি যুক্তগুলোকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল, আর ইডি যুক্তকে বলা হয় পাস্ট পার্টিসিপল। তো যে নামেই ডাকি না কেন, মূলত তারা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো এই যে অ্যামিউজিং, এরপরে অ্যামেজড, এরপরে অ্যামিউজিং, এরপর হচ্ছে অ্যামিউজড। ওকে, আর আমি একটা পার্থক্য দিয়েছি, যখন কোনো পার্সন থাকে আই অ্যাম, তুমি এই পাশে সবগুলো ব্যবহার করতে পারবে। পার্সন, সেটা হিজ হতে পারে, আই অ্যাম হতে পারে, ইউ আর হতে পারে, দে আর হতে পারে। ওকে, সো পার্সন থাকলে ইডি যুক্তগুলো, আর যদি কোনো বিষয়বস্তু হয় তাহলে এই পাশেরগুলো। মজার জিনিস না? হ্যাঁ, তার মানে এই যে আইএনজি যুক্ত যে শব্দগুলো দেখছো তোমরা, সেইগুলো অথবা ইডি যুক্ত যে শব্দগুলো দেখছো, সেটা কিন্তু মূলত কি, সেটা হলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ হয়। এবার আমি প্রতিযোগিতামূলক পরীক্ষায়, কোনো একটা পরীক্ষায় আসা প্রশ্ন থেকে আমি তোমাদের রিপিট করছি। ধরো একটা টেস্ট দেওয়া হলো এবং সেটা বলা হলো হি ইজ কমপ্লিটলি SHOCKD shocked. He is completely shocked by the bad news. ওকে, ধরো আমি একটা এক্সাম্পল দিলাম এবং প্রশ্ন করছি যে হি ইজ কমপ্লিটলি শকড বাই দ্য ব্যাড নিউজ। এবার শকটের নিচে আন্ডারলাইন করা হলো এবং প্রশ্ন করা হচ্ছে যে এই শকটের নাম কি। অপশন এ, এটা কি ভার্ব, অপশন বি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঝটপট করে ঝড়ো গতিতে আনসারটা দেওয়া চাই, খুব গভীরে প্রবেশ করতে হবে।
হি ইজ কমপ্লিটলি শকড। তো স্বাভাবিকভাবে অনেকে মনে করবে শক মানে কষ্ট পাওয়া, এবং অনেকেই যারা ইংরেজি ভালো জানে তোমরাও একসময় জানবে যে এটা তো প্যাসিভ ভয়েস, রাইট? এটা তো প্যাসিভ ভয়েস, এবং প্যাসিভ ভয়েসে এটা তো ভার্ব, কারণ অ্যামিজার আসলেই তো মূল ভার্বে পাস্ট পার্টিসিপল হয়ে যায়। ইয়েস, আমরা অস্বীকার করব না যেটা একটা সময় ভার্ব ছিল, হ্যাঁ, কিন্তু যখন প্যাসিভ ভয়েসে সেটা এসে গেছে এবং মূল ভার্বে পাস্ট পার্টিসিপল হয়েছে বি ভার্বের পর, সেটা কিন্তু হয়েছে মূলত পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, মানে এই জিনিসটা হয়েছে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তাহলে এটাকে আমরা মূলত রাইট আনসারে যেটা দিলে মার্কস পাবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু অনেকে হয়তো এটা ভার্ব দিয়ে ফেলবে, কিন্তু মনে রাখতে হবে এই যে পার্সন হয়েছে, ওকে, এবং ভার্বের সঙ্গে যখন ইডি যুক্ত হয়েছে, তার মানে এটা শকিংও হতে পারে, শকটও হতে পারে। শকটা হয়েছে কেন? কারণ পার্সন রয়েছে তাই। তো এটাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আশা করি এটাকে ধুম করে ভার্ব দিয়ে চলে আসবে না। এটা মূলত অরিজিনালি ভার্ব, কিন্তু কার্যত অর্থের দিক থেকে সে কিন্তু এখানে অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে। হি ইজ কমপ্লিটলি শকড। এখানে হিয়ার কিন্তু মূলত এই পজিশনটা মানে তার সম্পর্কে ডেসক্রাইব করছে যে তার অবস্থাটা কি, খারাপ সংবাদটা শুনে তার অবস্থাটা কি হয়েছে। তো ফাইনালি আমরা যে নোটটা পেলাম সেই নোটটা একটু দিই। নোটটা হচ্ছে যে যখন ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয় সেটা হচ্ছে প্রেজেন্ট PRESN, প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপল। একটু ভালো করে বুঝো, প্রেজেন্ট PRESENT, প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, এটাকেই অন্য জায়গাতে সিম্পলি বলা হচ্ছে, এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার কোনোতে এটাকে শুধু বলা হচ্ছে পার্টিসিপল। ওকে, এক এক জায়গায় এক একভাবে। এটার নামই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটাকেই বলা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এটার নামই হচ্ছে পার্টিসিপল। অর্থাৎ জেরান্ড এবং পার্টিসিপলের মধ্যে যে একটা পার্থক্য, সেই পার্টিসিপলই কিন্তু মূলত এখান থেকে উৎপত্তি হয়েছে। তাহলে এটাকে আমরা বলছি পার্টিসিপল, এতগুলো নামে ডাকছি। আর যদি কখনো ভার্বের সঙ্গে লাস্টে ইডি যুক্ত হয়ে যায়, তাহলে ইডি যুক্ত হয়ে যায়, তার নাম হচ্ছে পাস্ট পার্টিসিপল, পার্টিসিপল। ওকে, সো ভার্বের সঙ্গে ইডি যুক্ত হলে তার নাম হয়ে যায় পাস্ট পার্টিসিপল। এই পাস্ট পার্টিসিপল বলি আর প্রেজেন্ট পার্টিসিপলে বলি, বাবা তোমরা কিন্তু অ্যাডজেক্টিভ ছাড়া অন্য কিছু নয়, রাইট? এবং তোমরাও ভুলে যেও না, আমি যত কথাই বলি না কেন, আমি কিন্তু ঘুরে ফিরে অ্যাডজেক্টিভের জায়গাতে এসেই থামবো, কারণ অ্যাডজেক্টিভ হচ্ছে আমার মূল আলোচনার বিষয়, রাইট? ওকে, যারা আমার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে 50 বেসিক ক্লাসের এই ধারাবাহিক আয়োজনে, হঠাৎ করে এই ক্লাসটি পেয়েছো, তাদের একটা কথা বলে রাখি যে তুমি যদি প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারো, যে কোনো সময় এই ক্লাসগুলোর সন্ধান পাও এবং এই ক্লাসটি করতে থাকো, আমার কথাগুলো শুনতে থাকো, তাহলে তুমি নিশ্চিত হয়ে থাকো একটু চতুর হলেই পুরনোদের সঙ্গে তুমি তাল মেলাতে পারবে। হয়ে যাওয়া সমস্ত ক্লাসগুলো প্রতিদিন 2টা করে করো, আর যে ক্লাসগুলো আসন্ন বা সামনে রয়েছে সেগুলো প্ল্যানিং ওয়েতে দিন বার ক্ষণ বুঝে তুমি করতে থাকো। ব্যাস, এভাবেই তো কাভার হয়ে যায়। আমি কি করব, আমার দ্বারা সম্ভব নয়, আমি কি পারবো, এই কথাগুলো বলার দিন শেষ। যারা এই কথাগুলো বলে, আমার মনে হয় তাদের এই লেম এক্সকিউজ, বাজে অজুহাত কখনোই শেষ হয় না। সো তুমি পন্থা উপায় পেয়েছো, সেগুলোকে কাজে লাগাও, কেমন? এবং আমার বিশ্বাস আমার সাথে তথা ইংলিশ মজার সঙ্গে যারা আছে, ফাইনালি তারা এত বেশি ফেড আপ বা হতাশ হবে না, ইনশাআল্লাহ ভালোর পথে আছো। ব্যাস, তাহলে হলো আমরা এই হলো শক্টের বিষয়টা গেল, যে এখন আমি তোমাদের একটা লিস্টও শেয়ার করলাম, সেই লিস্টটা তোমরা অবশ্যই দেখবে। এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটি দেখাবো হচ্ছে তোমাদেরকে যে সাইন, SIGN, সাইন অফ অ্যাডজেক্টিভস। আমি এটাকে শিরোনাম দেব সাফিক্স। তোমাদের মনে আছে কিনা, শব্দের শুরুতে কোনো সিম্বল বসলে তাকে বলা হয় প্রিফিক্স, আর শব্দের শেষে যদি কোনো চিহ্ন বসে তাকে বলা হয় সাফিক্স। অর্থাৎ শব্দের শুরুতে বসলে প্রিফিক্স, আমি একটু মনে করে দিই, ইনঅ্যাবল। সো এনাবল, এই EN যেটা যুক্ত হয়েছে এটাকে বলা হচ্ছে প্রিফিক্স। আমি একবার শিখিয়েছিলাম, আমি জাস্ট ফ্ল্যাশ ব্যাকে নিয়ে যাচ্ছি তোমাদের। আর যদি কোনোভাবে AVELITY, অ্যাবিলিটি, যদি কখনো শব্দের শেষে যদি কোনো কিছু যুক্ত করা হয় শেষে, তাহলে সেটার নাম হয়ে যায় সাফিক্স। এই প্রিফিক্স এবং সাফিক্স দেখে কিন্তু একটা শব্দ নিরূপণ করা যায়।
যে কোন শব্দটা নাউন কোনটা ভার্ব। তো এখন আমরা দেখব যে বিশেষ কোন সাফিক্স বা কোন চিহ্ন শব্দের শেষে বসে যেটা দেখে আমরা নির্ণয় করতে পারি যে শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। এটা যদি তুমি বুঝে যাও তাহলে তোমার জন্য অনেক বেশি কাজে দেবে। যেমন আমি ছোট্ট একটা টেস্ট দিই এবং আমি যদি বলি যে এই কোশ্চেনটা হয় যে হুইচ ওয়ান ইজ অ্যাডজেক্টিভ, দেখি তোমরা কে এই কোশ্চেনটার সঠিক আনসার দিতে পারো। ট্রাভেলসাম, লিভলিহুড, kindness, ইলেকট্রিসিটি। হুইচ ওয়ান ইজ অ্যাডজেক্টিভ? নিচের কোনটিকে আমি অ্যাডজেক্টিভ বলতে পারি? তোমরা একটু চেষ্টা করো কোনটি অ্যাডজেক্টিভ, আশা করি আনসারটা দিবে, ট্রাই করো। তার আগে মাঝে একটা কথা বলি, আজকে কয়েকজনের কমেন্টের কারণে মেবি তারা ব্লকড হতে পারো। তোমরা টাকা দিয়ে ভর্তি হয়েছে বলে আমরা ব্লক দেবো না, ব্যাপারটা এরকম নয়। তোমাদের স্ক্রিনশটগুলো রেখে দিয়ে আমরা সেটা ব্লক করে দিই। সো যারা ক্লাস করছো একেবারে ভদ্রতার আবেশের মধ্যে ক্লাস করতে হবে। কারো কমেন্টে গা ভাসানো যাবে না, কোনো কমেন্টে রিপ্লাই দেওয়া যাবে না। এই রিপ্লাই দেওয়াটাও হচ্ছে অপরাধ। তুমি তোমার চরকিতে তেল দাও, তুমি তোমাকে নিয়ে ভাবো, তোমার জীবন শুধুই তোমার। আমার কণ্ঠ ভেঙে যায় তোমাদেরকে বোঝাতে বোঝাতে, তবুও তোমরা কেন জেগে ওঠো না? দয়া করে আর কোনো কমেন্ট নয়, ক্লাসে মনোযোগ দাও। দ্রুত আমাকে একটু জানাও। এখন এই যে আমরা ক্যাটাগরি পড়ছি, একটা শব্দ নাউন কোনো কিছুর নাম, একটা শব্দ প্রোনাউন নামের পরিবর্তে হি শি। এখন অ্যাডজেক্টিভের জায়গায় এসে আমরা বলছি একটা শব্দ দিয়ে যে বলো তো কোন শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো অনেকে সঠিক আনসার দিয়েছ, আবার অনেকে ভুল করেছ। তো আমি যদি এই আলোচনাটা দেখানোর পূর্বে, আনসারটা দেওয়ার পূর্বে আমি তোমাকে বলি যে কিছু সাফিক্স তোমাকে মুখস্থ করতে হবে ক্লাসটি শেষ করেই। তো সেই সাফিক্সের আমি একটা লিস্ট তোমাদেরকে ধরিয়ে দিই। যেমন আমি তোমাদেরকে দেব হচ্ছে এই লিস্টটা। তার মানে আজকের এই ক্লাসে যতগুলো স্লাইড তোমাকে দেখানো হলো সবগুলো আমি পেইড ব্যাচে দিয়ে দেবো। ক্যান ইমাজিন কতটা গুরুত্বপূর্ণ। সো অ্যাবল, এরপরে IBLE, এরপরে হচ্ছে AL। মনে রেখো লিস্ট অফ অ্যাডজেক্টিভ সাফিক্সেস উইথ এক্সাম্পলস। এখানে এই শব্দগুলো যদি কোনো শব্দের শেষে, এই বৈশিষ্ট্যগুলো এই চিহ্নগুলো যদি কোনো শব্দের শেষে কখনো বসে, তাহলে তোমাকে বম মেরে উড়িয়ে দিলেও তুমি বলবে যে স্যার শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো কম্পারেটেবল, ABLE শব্দটিকে আমি বলবো অ্যাডজেক্টিভ, রাইট? এডিবল, BLE, অতএব সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। লেস, হার্মলেস। সো এই যে মোটা করে যেগুলো শব্দ আছে, তোমার কাজ হচ্ছে ক্লাসটি শেষ করেই এই চিহ্নগুলো একটু দেখে নেওয়া। তো আমি যেটা করব যে অ্যাবল, IBLE, এরপরে AL, আমি একটু নোটস করে নিচ্ছি। IC, ওকে, ফুল, এই যে চিহ্নগুলো IVE, তারপরে OUS, এরপরে লেস, এরপরে EN, গোল্ডেন, উডেন, ওয়াই এই যে সানি, হ্যাপি, ANT, ENT, ARY, এই পেজে এসে AT, অ্যাকিউরেট, সাম। এই তো বাবা পেয়েছি তোমায়, সাম সাম। হ্যাঁ, এই তো ট্রাভেল সাম। উত্তর নিশ্চয়ই পেয়ে গেছো তোমরা। তারপরে ESQE, হ্যাঁ, তারপরে ICL, ISH, চাইল্ডিশ, এরপরে অ্যাক্টিভ, হ্যাঁ লেস মনে হয় একবার দিয়েছি তোমাদের, লাইক, LOI, ফ্রেন্ডলি, লনলি। LOI নিয়ে ঝামেলা আছে, সেটা আমি ক্লিয়ার করবো ইনশাল্লাহ অ্যাডভার্বের ক্লাসে। ওয়াই, এরপরে OUS, ED, হ্যাঁ এই যে ED থাকলে কিন্তু অ্যাডজেক্টিভ হয়, INGটাকে এখানে নিয়ে আসা হয়নি। তো মূলত এই যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম, এই বৈশিষ্ট্যগুলো যদি কোথাও থাকে, হ্যাঁ এই যে লম্বা বৈশিষ্ট্যগুলো, আমি এতগুলো এখানে টানবো না, এই যে বৈশিষ্ট্যগুলো যেগুলোর কথা আমি তোমাদেরকে দেখিয়েছি, এই বৈশিষ্ট্যগুলো যদি কোথাও থাকে তাহলে সেই শব্দটাকে আমরা কি বলবো বলো তো? তাহলে সেই শব্দটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। তাহলে সেই শব্দটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ। সো তোমার কাজ হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো মুখস্থ করে নেওয়া। এখন দেখো ট্রাভেল সাম, ট্রাভেলের সঙ্গে যেহেতু সাম রয়েছে অতএব ইটস অ্যান অ্যাডজেক্টিভ। এই হচ্ছে পারা, এই হচ্ছে ইংরেজি। কখনো এটা ভাববে না যে আসলে অন্যরা পারে, কিভাবে পারে। আসলে কোনো পার্থক্য নেই। একটা মজার কথা কি জানো,
জীবনের শুরু থেকেই হোক অথবা এখন যখন তুমি সচেতন হয়েছো, বুঝছো যে তোমার কি করা উচিত, এখন থেকে যদি প্রতিদিন ইংরেজিতে দুইটা করে ঘন্টা সময় দাও, স্পেশালি অন্যান্য কিছুর সঙ্গে 2 ঘন্টা ডেডিকেটেড টাইম হবে শুধু ইংরেজির জন্য। ভোকাবুলারি এবং কোনো বিষয় পড়ছো খুঁটে খুঁটে বা নিখুঁতভাবে, দেখবে অল্প কিছুদিন, কয়েক মাস পর ইংরেজির বেশ কিছু বিষয় তোমার ভালো লাগা তৈরি হয়েছে, এবং এই ভালো লাগাটাই তোমার ইংরেজি ভালো পারার ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বড় একটা কি বলবো সূচনা। তো যার কারণে আমি বলবো যে ইংরেজিকে ভালো লাগাতে গেলে অ্যাটলিস্ট প্রথম দিকে 2 ঘন্টা 3 ঘন্টা করে প্রতিদিন সময় দাও, ভোকাবুলারি পড়ো, যা বুঝতে পারছো না তা আরেকবার দেখো, আরেকবার শোনো, ঠিক আছে? ইনশাআল্লাহ এভাবে করে তুমি একসময় সব কিছু জানতে পারবে। ট্রাভেলসাম সমস্যা পরিপূর্ণ, হ্যাঁ, সমস্যা মুখর। ওকে, লিভলিহুড মানে জীবিকা, এই যে হুড, কাইন্ডনেস, মহানুভবতা, ইলেকট্রিসিটি, বিদ্যুৎ, যেটাই বলি, এই সবগুলো শেষে যে বৈশিষ্ট্য আছে এগুলো হলো নাউনের বৈশিষ্ট্য। এগুলো হচ্ছে নাউন, শর্টকাটে এন লিখলাম, নাউন। আমি যখন নাউনের ক্লাস দেখিয়েছি সেখানে কিন্তু তোমাদের এই সাফিক্সগুলো চিনিয়েছিলাম, মনে হচ্ছে? ব্যাস, তো এটা তোমাদের মুখস্থ পার্ট, এখানে আসলে আমার তেমন বোঝানো কিছু নেই। সাফিক্স দেখে আমরা অ্যাডজেক্টিভ চিনব, ব্যাস। এবার সব শেষে এসে আমরা একটা এক্সাম্পল দেব, এক্সাম্পল, এবং আমি তোমাদেরকে বলবো যে লুক অ্যাট দিস, এটা হচ্ছে আমাদের শিরোনাম, এটার দিকে তাকাও। আলোচনা শেষের দিকে একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল আমি লিখছি, দ্য BEAUTIFUL, দ্য বিউটিফুল গার্ডেন, GAR, দ্য বিউটিফুল গার্ডেন, the beautiful garden full of COLORFUL, colorful, FLOWER, flower, colorful flower that is located কোথায়? নিয়ার দ্য বাজার, নিয়ার দ্য পার্ক, আচ্ছা পার্কের কাছে, হ্যাঁ, আমি এই বাক্যটা দিলাম। এখন আমরা যেহেতু অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলছি, সো অ্যাডজেক্টিভকে আমরা একেবারেই শেষ সময় এসে একটু পোস্ট মর্টেম করি। এই বাক্যতে কি কি রয়েছে অ্যাডজেক্টিভের সাথে তোমরা মনে রেখো। সিঙ্গেল যে শব্দ, সিঙ্গেল ডেসক্রিপটিভ যে শব্দগুলো গুণ প্রকাশ করে, সিঙ্গেল একটা শব্দ, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ, সেটির নাম কি? অ্যাডজেক্টিভ। ওকে, আর যদি একের অধিক শব্দগুলো হয়, যেমন ওয়ার্ড অ্যান্ড ওয়ার্ড, একসাথে অনেকগুলো ওয়ার্ড হয় এবং সেটাও মূলত অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তার নাম হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবং আমরা যখন ওয়ার্ড প্লাস ওয়ার্ড পাবো, ওয়ার্ড প্লাস ওয়ার্ড, এবং এর ভিতরে একটা ভার্ব থাকবে, এর ভিতরে কি থাকবে? একটা ভার্ব থাকবে, তাহলে সেইটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ কি বলবো? ক্লজ বলবো। আমি তোমাদেরকে অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে একটা হালকা পার্থক্য তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ পরবর্তীতে যখন এই টপিকগুলো নিয়ে কথা বলবো বা তোমরা কোনো একটা বই পড়তে যাবে, বুঝবে যে আচ্ছা ইংরেজি একটা সেন্টেন্সে সবই ব্যবহার হয়, অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, অ্যাডজেক্টিভ ক্লজ হয়। যেমন দ্য বিউটিফুল গার্ডেন, এইখানে আমরা যে বিউটিফুল শব্দটা ব্যবহার করেছি, বিউটিফুল, FUL, একটা সাফিক্স, এটা অ্যাডজেক্টিভ চেনার লক্ষণ। বিউটিফুল শব্দটি বসেছে নাউনের পূর্বে, তার মানে এই চিহ্ন দেখেও বুঝলাম শব্দটি অ্যাডজেক্টিভ, আবার নাউনের পূর্বেও যেহেতু বসেছে অতএব শব্দটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কিন্তু সিম্পলি অ্যাডজেক্টিভ। এখন বলছি দ্য বিউটিফুল গার্ডেন ফুল অফ কালারফুল ফ্লাওয়ার, এই যে ফুল অফ কালারফুল ফ্লাওয়ার, আমি যে অংশটুকু আন্ডারলাইন করলাম, ফুল অফ কালারফুল ফ্লাওয়ার, বলতো এই যে ফুল অফ কালারফুল ফ্লাওয়ার একেবারেই রঙিন, মানে ফুলে পরিপূর্ণ, ফ্লাওয়ারের সাথে এস দিই, রঙিন ফুলে ফুলে পূর্ণ, এটা কি বলতো? এটা হচ্ছে নাউন। সো নাউনের পরেও কিন্তু একটা কিছু বসতে পারে, বসতে পারে না? পারে। এবং দেখো এই গার্ডেন সম্পর্কে কিন্তু অতিরিক্ত একটা তথ্য হচ্ছে, গার্ডেনটা কেমন? রঙিন ফুলে ফুলে পূর্ণ। তাহলে গার্ডেনের একটা বিশেষত্ব, একটা বিশেষ গুণ প্রকাশ করছে। এই লম্বা যে অংশটুকু গুণ প্রকাশ করছে, ওয়ার্ড প্লাস ওয়ার্ড গুণ প্রকাশ করছে অ্যাডজেক্টিভের মতো, অতএব সেটিকে বলবো আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, রাইট? কিন্তু এই অংশটা দেখো, কালারফুল ফ্লাওয়ার দ্যাট ইজ লোকেটেড নিয়ার দ্য পার্ক,
এই যে দ্যাট ইজ লোকেটেড নিয়ার দ্য পার্ক, এটা কি সম্পর্কে তথ্য দিচ্ছি বলতো? ওই বিউটিফুল গার্ডেন সম্পর্কে, একটা বিউটিফুল গার্ডেন যেটা অবস্থিত হচ্ছে পার্কের পাশে। তাহলে এই যে লম্বা যে অংশটা একটা নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, যার ভেতরে একটা ভার্ব আছে, ওয়ার্ড প্লাস ওয়ার্ড, এবং নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, অতিরিক্ত গুণাবলী প্রকাশ করছে, এইটুকু নাম হলো অ্যাডজেক্টিভ ক্লজ। এটার নাম কি বলতো? অ্যাডজেক্টিভ ক্লজ। এটা যে ক্লজ তার প্রমাণ হচ্ছে ভার্ব, এটা যে ফ্রেজ তার প্রমাণ হচ্ছে এর ভিতরে কোনো ভার্ব নেই। রাইট? আশা করি এটা অবশ্যই বুঝবে পরবর্তীতে যে একটা ফ্রেজ আর একটা ক্লজের মধ্যে পার্থক্য কি। এটা না হয় নাই বুঝলে বিস্তারিত, যে অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে স্যার বিস্তারিত বোঝান, সেটা অনেক সময় আছে, কিন্তু অ্যাটলিস্ট এইটুকু এখান থেকে ধারণা নাও যে অ্যাডজেক্টিভ ফ্রেজই বলি আর অ্যাডজেক্টিভ ক্লজই বলি আর সিঙ্গেল একটা অ্যাডজেক্টিভ বলি, এদের মূল কাজই হচ্ছে একটা নাউন সম্পর্কে গুণাবলী প্রকাশ করা। যেমন এখানে বিউটিফুল শব্দটি নাউন সম্পর্কে একটা তথ্য দিল, বাগান কেমন? সুন্দর বাগান। আচ্ছা, এই বাগানটা কেমন? ফুলে ফুলে পূর্ণ বাগান। আচ্ছা, এই বাগানটা কোথায় অবস্থিত? ওইখানে পার্কের পাশে। তার মানে সর্বদাই সর্বক্ষেত্রে এই গার্ডেন নিয়ে তথ্য দেওয়া হয়েছে। খেয়াল করেছো? এই গার্ডেনের জন্যই বিউটিফুল, এই গার্ডেনের জন্যই ফুল অফ কালারফুল ফ্লাওয়ার্স, আবার এই গার্ডেনের জন্যই দ্যাট ইজ লোকেটেড নিয়ার দ্য পার্ক। সো আমি অ্যাডজেক্টিভ বলি, অ্যাডজেক্টিভ ফ্রেজ বলি বা অ্যাডজেক্টিভ ক্লজই বলি, এটার মূল কেন্দ্রই হলো নাউনকে ফোকাস করা। নাউনকে ফোকাস করা, ইয়েস, নাউনকে ফোকাস করা বিষয় তথা অ্যাডজেক্টিভ নিয়ে আমরা পুরো সময় কথা বললাম, এবং আলহামদুলিল্লাহ শেষ করেছে আজকের আয়োজনটি। শুক্রিয়া, শুক্রিয়া টু অলমাইটি আল্লাহ, যারা তোমরা আমার সাথে লেগে থাকতে পেরেছ এই পর্যন্ত। দেখো, আলোচনা শেষে কয়েকটা কথা না শুনে কেউ আমার লাইভ থেকে যাবে না। নাম্বার ওয়ান, আমি যদি প্রশ্ন করি তোমাদেরকে, উত্তর দেবে প্রত্যেকে। আমার প্রশ্ন হলো, তোমাকে যদি প্রশ্ন করি, বলো তো কেন একজন মানুষ সফল হতে পারে না, বা কেন মানুষরা সফল হতে পারে না? এটার উত্তর প্রত্যেকে কমেন্টে লিখবে। কেন মানুষরা সফল হতে পারে না, এটার উত্তর লিখতে থাকো, সাথে অন্যান্য কথাগুলো আমি বলে ফেলি। মুখস্থ অংশগুলো এখন করতে হবে না, শুধু জেনে রাখো যেগুলো মুখস্থ করতে হয়, সেই মুখস্থটা আমার এই আয়োজন শেষে তোমার কাছে বই আছে, সাজানো আছে, সেখান থেকে করে নেবে। নাম্বার টু, পেইড ব্যাচের কথা বারবার বলা হয়, এটিই তোমরা পেইড ব্যাচ, বাট নোটগুলো পেইড ব্যাচে দেওয়া হবে বললেও পেইড ব্যাচের এই নোটগুলো পাওয়া যাবে অ্যাপ বা ওয়েবসাইটে। যে অ্যাপে তোমরা ভর্তি হয়েছো সেখানে চমৎকার করে সাপোর্টিং নোট হিসেবে দেওয়া আছে। মাশাআল্লাহ, তোমরা অনেকেই লিখছো যে কেন পারি না, বিকজ তুমি লেগে থাকতে পারো না। আলহামদুলিল্লাহ, যারা লেগে আছো তারা যে সফল হবেই হবে, আমি 100% গ্যারান্টি দিয়ে না বললেও আল্লাহ বলে দিয়েছেন, সফল হবার ক্ষেত্রে শর্তই হলো লেগে থাকতে হবে, নাছোড় বান্দা হয়ে। মুমিনদের বৈশিষ্ট্য ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে। 1.5 ঘন্টার ক্লাসে ধৈর্য রাখতে পারো না, আর তুমি নাকি সফল হতে চাও। তোমাকে নিয়ে বলার কিছু নেই। জীবনে বহুত মোটিভেশন পাবে, মোটিভেশন নেবে, বাহবা দেবে, বাট নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে না। সত্যি তোমাকে নিয়ে বলার কিছু নেই। যারা বোঝো যে মোটিভেশন মানে হলো একটা স্ফুলিঙ্গ, আগুন ধরার পর সে আগুনটা জ্বালিয়ে রাখতে হবে আমাকে। মোটিভেশন একটা স্ফুলিঙ্গ, স্ফুলিঙ্গ থেকে আগুন বিচ্ছুরণ হয়ে আমার হৃদয়ে জ্বলবে, সেটা আমি ধরে রাখবো। দিস ইজ কল মোটিভেশন। প্রতিদিন প্রতিক্ষণে মোটিভেশন দিয়ে যাকে জাগ্রত রাখতে হয়, এটা সত্যি কোনো কাজের না। একবার ফিল করো তো, একটা দেয়াশলাইয়ের কাঠি দিয়ে তুমি বাতি জ্বাললে, প্রতি 1 সেকেন্ড পরপর যদি দেয়াশলাইয়ের কাঠি দিয়ে বাতি জ্বালো, প্রদীপ জ্বালো, প্রতি সেকেন্ড পরপর জ্বালো, কতক্ষণ থাকবে দেয়াশলাইয়ের কাঠি? থাকবে না তো। সো একবার জেলে দেবো তোমাকে, একবার মোটিভেশন দেবো তোমাকে, এটা থাকতে হবে। এটাই তোমার মনের ভিতরে বদ্ধমূল করে গেঁথে নিতে হবে। আমি তো জানি সবাই পারবে না শেষ পর্যন্ত, এটা কবে বলেছিলাম? প্রথম দিন বলেছিলাম, এটা আমি জানি। কিন্তু তোমরা প্রমাণ করে দেবে যে স্যার আপনি যা জানেন তার থেকে আমি অন্য রকম কিছু। ইনশাআল্লাহ। কেমন এনজয় করেছো পুরো 2টি ক্লাস আমাকে একটু জানাও। সাথে এটিও বলা দরকার, আলহামদুলিল্লাহ আমরা কত মিশন 12 শেষ করলাম। আলহামদুলিল্লাহ, এটি লিখতে পারার ভিতরে এক অন্য রকমের আনন্দ। এই আনন্দ কিন্তু সবাই পায় না। যারা ক্লাস করে লিখছে তাদের কাছে আনন্দটা একটু অন্যরকম। পুরো আয়োজনটি এনজয় করেছো আশা করি। যারা এনজয় করেছো কমেন্টে একটু জানাতে থাকো তোমার কথাগুলো। শুনতে শুনতে আজকের লাইভ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আগামী দিন কিন্তু আমরা এমন একটা ক্লাস পাবো যেখানে আমরা 25তম দিন আয়োজন করব, মানে 25টা ক্লাস আয়োজন করব। তো 25টা ক্লাস মানে কি, হাফ না? রাইট। সো আগামী দিন কিন্তু আমাদের হাফ ক্লাস অনুষ্ঠিত হতে যাবে, এবং ডেফিনেটলি সেদিন দেখি তোমাদের কোনো সারপ্রাইজ দেওয়া যায় কিনা। রাইট। সো প্রত্যেককে লাইভে থাকতে হবে সারপ্রাইজটা শোনার জন্য।
শেষ করছে আজকের আয়োজনটি। তোমাদের সবার জীবন অনেক সুখময় হোক, অনেক সুন্দর হোক। মহান আল্লাহ তোমাদের প্রত্যেকের পরিশ্রম কবুল করুক। সাথে আমার জন্য তোমরা দোয়া করো, আমি যেটা মুখে বলি মহান আল্লাহ যেন বাস্তবে সেটি করা তৌফিক দান করে। মামা তৌফিক ইল্লা বিল্লাহ। তোমরা ভালো থেকো, যে ভালো শেষ নেই। সুখে থেকো, যে সুখে সীমানা নেই। এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।